দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। আজ আমাদের আলোচনার বিষয় করোনা ভ্যাকসিন, বাণিজ্য ও রাজনীতি। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএসএমইউ এর ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান খসরু। স্বাগত। আছেন আইজিসির উপদেষ্টা ডাক্তার মোস্তাক হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক, আসসালামু আলাইকুম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী, এবং যুক্তরাজ্য থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শেফিল্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ডক্টর খন্দকার মেহেদি আকরাম। সবাইকে এবং ধন্যবাদ আমাকে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে অথবা মতামত জানাতে প্রশ্ন করুন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে। চাইলে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারেন ইউটিউব কিংবা ফেসবুকেও। আমরা যাচ্ছি মূল আলোচনায়। তো আমি প্রথমে অনুরোধ করব ডাক্তার মোজাহিরুল, আপনি যদি এটা শুরু করেন। অডিও ডিস্টার্ব হচ্ছে। জি, আমরা যে কোভিড ভ্যাকসিনের কথা বলছি, আপনি যেভাবে সে শুরু করেছেন, আসলে এটার একটা বাণিজ্যিক দিক আছে এবং রাজনৈতিক দিকও আছে এবং আমরা এটা লক্ষ্য করছি। যেমন আমরা প্রথম দিকে খুব আশাবাদী ছিলাম সিনোভ্যাকের চাইনিজ যে ভ্যাকসিনটা, সেটা আমাদের এখানে গবেষণা হবে, থার্ড ফেজের একটা ট্রায়াল সেটা হবে এবং আমরা একটা 1.25 লাখের মতো ভ্যাকসিন আমরা পাবো তাদের কাছ থেকে এবং সেটা করবে আমাদের আইসিডিডিআরবি। কিন্তু পরবর্তীতে সেটা হয়নি। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে আমাদের বেক্সিমকো এবং বাংলাদেশ গভর্নমেন্ট একটা চুক্তিতে আবদ্ধ হয়েছে যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা ইন্ডিয়ান সিরাম ইনস্টিটিউট তৈরি করবে, সেই ভ্যাকসিনটা আমরা পাবো বা সেই ভ্যাকসিনটা আমরা সংগ্রহ করব তাদের কাছ থেকে, এবং এটার একটা ডোজ 3 কোটি ডোজেরও কথা হয়েছে। এছাড়া আমাদের যে ভ্যাকসিন কোভ্যাক্সের কাছ থেকে আমরা যে ভ্যাকসিনটা পাবো, সেটা আমাদের 20% জনগোষ্ঠীর জন্য সেটা আমরা পাবো। মোটামুটি ভ্যাকসিন পাওয়ার এই 3টি দিক খোলা ছিল। এখন আমাদের কাছে যেটা আছে সেটা হলো আমরা যে ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, সেইখানে ভ্যাকসিনের এফিকেসি, কোয়ালিটি এবং নন হ্যাজার্ডাস, এই 3টা জিনিসের দিকে যদি আমরা দেখি, তাহলে আমরা যেই রেজাল্টটা পাচ্ছি সেখানে দেখছি যে অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা, যেটা আমরা ইন্ডিয়ান সেরাম ইনস্টিটিউট থেকে আনার কথা ছিল, সেটা একটু পিছিয়ে পড়ছে, কারণ এইটার আরো ট্রায়ালের প্রয়োজন আছে। পাশাপাশি আমরা যদি অন্য দিকে দেখি যে মডার্না ভ্যাকসিন এবং ফাইজারের যে ভ্যাকসিনটা, সেইখানে আমরা দেখছি যে তার একটা সংরক্ষণের বিষয় আছে, যেটা প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করা যাবে মডার্নারটা -20 ডিগ্রি সেন্টিগ্রেডে। আর ফাইজারের যেটার একটা সুখবর আছে যে যুক্তরাষ্ট্র এটা পারমিশন দিয়েছে তাদের দেশে আগামী সপ্তাহে থেকেই তারা এটা ভ্যাকসিনটা ইন্ট্রোডিউস করবে, ডিস্ট্রিবিউট করবে। সেইটার যে স্টোরেজ এর বিষয়টা, সেটা আলট্রা কোল্ড সিস্টেমে রাখা হবে, -70 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং মাত্র 5 দিন রাখা যাবে এই ভ্যাকসিনটাকে। তো এখন এই দুটো ভ্যাকসিন ছাড়াও আরো যে ভ্যাকসিনগুলি আমাদের সামনে আছে, তার মধ্যে রাশিয়ান স্পুটনিকের একটা বিষয় আছে, চাইনিজ প্রায় কয়েকটা ভ্যাকসিন, সিনোভ্যাক ছাড়াও আরো সরকারি ভ্যাকসিন আছে তাদের, সিনোভ্যাকটা একটা প্রাইভেট কোম্পানি। কিন্তু ফাইজার একটা ভালো সংবাদ দিয়েছে যে তারা একটা পাউডার ভার্সনের ভ্যাকসিন আমাদেরকে দিতে যাচ্ছে আগামী বছরে, বাই নেক্সট ইয়ার, যেটা হায়ার টেম্পারেচারে রাখা যাবে। পাশাপাশি ইউএস বায়োটেকের যে আরেকটা ভ্যাকসিন, যেটা ইনোভিওস বা ইনো নামে আসবে, 4800, সেইটা এখনো আপনার ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন পায় নাই, তাই মানে ট্রায়ালে যেতে পারছে না, কিন্তু তারা বলছে এটা স্টেবল অ্যাট রুম টেম্পারেচার। সুতরাং আমরা যেটা দেখছি যে ভ্যাকসিন এখনো পর্যন্ত একমাত্র আজকে এই ফাইজারের খবরটা ছাড়া অন্য ভ্যাকসিন, যেটা এখনই তারা ডিস্ট্রিবিউশনে যাচ্ছে, এটা ছাড়া অন্য ভ্যাকসিনগুলি এখন কিছুটা পিছিয়ে আছে এবং আমাদের জন্য সুইটেবল হবে না, কারণ সংরক্ষণের একটা বিষয় আছে। আমাদের সংরক্ষণের যে ক্যাপাসিটি, সেটা হলো আমরা 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে পারি অথবা আমাদের ফ্রিজে রাখতে পারি। সেইটা একমাত্র সম্ভব আমরা যদি
ইন্ডিয়ান সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিনটা নেই, সেটা আমাদের জন্য সুইটেবল হবে। কিন্তু এইটা এখনো আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে, তাদের থার্ড ফেজের আরো ট্রায়াল লাগবে এবং পরে অথেন্টিকেশন বা জি, অ্যাপ্রুভাল লাগবে ফ্রম ডব্লিউএইচও। অনেক জি। ধন্যবাদ ডক্টর লেলিন চৌধুরী। একটু যদি বলেন বাংলাদেশ মানে কোন পর্যায়ে ঠিক আছে আমাদের ভ্যাকসিনে? কয়েকদিন আগে দেখলাম যে আমরা ৩ কোটি ডোজ পেতে যাচ্ছি, বিনামূল্যে পেতে যাচ্ছি। অনেক ধরনের দ্বিধা রয়েছে আসলে তথ্যের ক্ষেত্রে। আপনি যদি স্পষ্ট করেন ডক্টর লেলিন চৌধুরী। আহ, প্রথমত বাংলাদেশ ভ্যাকসিনের ক্ষেত্রে একটি চমৎকার শব্দ আমাদের কর্তা ব্যক্তিরা ব্যবহার করে থাকেন, অগ্রাধিকার। যখন চীনের সাথে কথা হলো, বলা হলো চীনের ভ্যাকসিন আমরা অগ্রাধিকার ভিত্তিতে পাবো। যখন সেরাম ইনস্টিটিউটের সাথে কথা হলো, তখন সেই ভ্যাকসিনটি আমরা অগ্রাধিকার ভিত্তিতে পাবো। এবং শেষ পর্যন্ত রাসায়ন কর্তৃপক্ষের সাথে কথা হলো, তখনও বলা হলো আমরা রাসায়ন ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে পাবো। কিন্তু বাংলাদেশের অবস্থা এখন যেটি দাঁড়াচ্ছে, সম্ভবত ভ্যাকসিন দৌড়ে আমরা পিছনে পড়ে যাচ্ছি। কারণ আমাদের প্রফেসর মোজাহিরুল হক যথার্থই বলেছেন যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনের থার্ড ফেজ ট্রায়াল, যার ভিত্তিতে ব্যবহারের জন্য যে পারমিশন দেওয়ার কথা, সেখানে ডোজ নিয়ে একটি ঝামেলা হয়েছিল, হাফ ডোজ তুললো, যে কারণে ওরা আরেকটা গ্লোবাল ট্রায়ালের ডিক্লারেশন দিয়েছে। দ্বিতীয় যেটা ব্যাপার, যেটা ইতিমধ্যেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন নিয়ে সাইড ইফেক্টের অভিযোগ বেশ কিছু মানুষ করেছে। এবং শুধু তাই নয়, সেরাম ইনস্টিটিউট কয়েকজনের বিরুদ্ধে 100 কোটি রুপির মামলাও করেছে। তার মানে এটি একটি আইনি ঝামেলার দিকে গড়াচ্ছে, এটি একটি ব্যাপার। এবং আরেকটি ব্যাপার, বিজ্ঞানীরা বলার চেষ্টা করছে ফাইজার অক্সফোর্ডের ভ্যাকসিনটা যে টেকনোলজিতে তৈরি, এর চেয়ে যেটি ফাইজার অথবা মডার্নাটা আর mRNA যে টেকনোলজি, সেটি একটু বেশি ডেভেলপ, সেটি ভিন্ন কথা। কিন্তু সবকিছু মিলে আমরা দেখতে পাচ্ছি ভ্যাকসিন নিয়ে বিজ্ঞান ভিত্তিক তর্কের চেয়েও ব্যবসা, মুনাফা এবং রাজনীতি তর্কটা বেশি হচ্ছে। এটি একটি প্রণিধানযোগ্য, যে কারণে বিজ্ঞানের লোকেরা কিন্তু একটু গোলক ধাঁধায় পড়ে গেছে, তারা কি করবে এবং কি করবে না। এবং ভ্যাকসিন সম্পর্কে যেভাবে ঢালাও ভাবে বলা হয়েছে, এই 12 মাসের এক্সপেরিয়েন্সে এটি মানুষের জন্য নিরাপদ কিনা, এই ব্যাপারটা কিন্তু এখনো পরিষ্কার না। সেই বিষয়গুলো পরিষ্কার না করে ব্যবসায় এবং মুনাফা এবং রাজনীতি, এই তিনের দ্বন্দ্বে ভ্যাকসিনকে যেভাবে মানুষের উপর দ্রুত নিয়ে আসা হচ্ছে, জি, এটির ক্ষতিকর দিক রয়েছে কিনা, সেই ব্যাপারটা কিন্তু অনেক বিবেচনা করার ধন্যবাদ বিষয় ডক্টর রয়েছে। লেলিন চৌধুরী। আমি আপনার কাছে আবারও আসবো, আপনি সঙ্গে থাকুন। অধ্যাপক সাইদুর রহমান, আপনি যদি একটু বলেন, যেরকমটি বলা হলো যে সংরক্ষণ একটা ব্যাপার, যে কত টেম্পারেচার থাকতে হবে, -60 বলা হচ্ছে, -70 বলা হচ্ছে, আমাদের ডক্টর হক বলেন যে -20 তো সম্ভব। তো সব মিলে যদি বলেন বাংলাদেশের সংরক্ষণ ব্যবস্থাটা কেমন, সেই থানচিতে, রুমারতে, পঞ্চগড়ের মতো জায়গায় কিভাবে যাবে আসলে, কতটা আমরা তৈরি এখানে? ডক্টর সাইদুর রহমান। ধন্যবাদ আপনাকে। কিন্তু আমি একটু এই প্রশ্ন আপনার শিরোনামটাতে আমি একটু প্রথমে দুই এক লাইন নিশ্চয়ই, বলতে প্লিজ, অবশ্যই। ভ্যাকসিন নিয়ে বাণিজ্য, এখানে তিনজন ইতিমধ্যে এই বিষয়টা আলাপ করেছে, কিন্তু এই ব্যাপারটা স্পষ্ট হওয়া দরকার আসলে আরো আগে। মানে এটা ডিস্ট্রিবিউশনের, এই যে টেম্পারেচারের এই সমস্ত আলোচনা তারা তুললো। আমি ছোট্ট একটা গল্প বলবো, যে 70 সালের আগ পর্যন্ত পৃথিবীতে হকি খেলাতে সবসময় পাকিস্তান এবং ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতো। খেয়াল করা লাগবে, 70-এর পর থেকে যখন পৃথিবীর সকল মোড়লরা বুঝতে পারলো যে হকি খেলাটা যদি রিস্ট ওয়ার্কের খেলা থাকে, মানে রিস্টে যদি ফ্লেক্সিবিলিটি দিয়ে হকি জিতা যায়, এটা কোনোদিনই পাকিস্তান ইন্ডিয়ার বাইরে করে চ্যাম্পিয়ন হতে পারবে না, কারণ ইউরোপিয়ান এবং অস্ট্রেলিয়ানদের রিস্ট অনেক রিজিড। ওরা তখন খেলার মাঠটাকে পাল্টে ওরা অ্যাস্ট্রোটার্ফ করে দিল, খেলার নিয়ম পাল্টে দিল, ফাউল গুলো তুলে দিল, যেন এটা দমের খেলা হয়ে যায়। এটা রিস্ট ওয়ার্ক, স্কিলের খেলার বদলে এটা দম এবং জোরের খেলা হয়ে গেল। রাজনীতিটা হচ্ছে ভ্যাকসিনের এইখানে। সমস্ত নিয়ম তারা নির্ধারণ করেছে, এবং এই সমস্ত নিয়ম নির্ধারণের মধ্য দিয়ে ভ্যাকসিনকে সম্পূর্ণভাবে পশ্চিমাদের একটি সম্পত্তিতে পরিণত করেছে। এটা তাদের মেধাগত সম্পত্তি, তাদের অর্থনৈতিক সম্পত্তি, তাদের রাজনৈতিক হাতিয়ার, কূটনৈতিক হাতিয়ারে পরিণত করেছে। এবং তারা এই কাজটি করছে ঠিক হকি খেলায় যেভাবে নিয়ম পাল্টে ভারত পাকিস্তানকে সপ্তম অষ্টম বানিয়ে দেওয়া হয়েছে, একইভাবে ভ্যাকসিন গবেষণার সমস্ত নিয়ম কানুনকে তাদের মতো করে সাজিয়ে, যে কথাগুলো বারবার বলা হচ্ছে, তাদের মতো করে সাজিয়ে পুরো বিষয়টাকে তাদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। না, তাদের মানে কি তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার, না বিশ্ব স্বাস্থ্য সংস্থার তাহলে কর্তৃত্বটা কোথায় আছে এখানে? এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তেমন কোনো কর্তৃত্বই নেই, শুধুমাত্র কতগুলো সেট করেন তারা, যেমন বলেন প্রি রেজিস্ট্রেশন। আপনি যদি দেখেন বিশ্বে, যদি এবারও যদি খেয়াল করেন, ভ্যাকসিন রেসে থাকা দেশগুলোর মধ্যে
রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক বা চাইনিজ ভ্যাকসিন অথবা কিউবার ভ্যাকসিন গুলোর ভাগ্য দেখেন। পৃথিবী জোড়া এই ভ্যাকসিন গুলোর গ্রহণযোগ্যতা কত দুর্বল অবস্থায় চলে গেল দেখেন। কিন্তু ভ্যাকসিন গুলো যতগুলো প্রযুক্তির কথা বলা হয়, 9 ধরনের প্রযুক্তিতে এবার পৃথিবীতে ভ্যাকসিন এসেছে, তার মধ্যে 5টি মোটা দাগে। এই 9 ধরনের প্রযুক্তির প্রায় 4টি মেজর প্রযুক্তির ভ্যাকসিন চাইনিজ উদ্ভাবন করেছে, কিউবানরা করেছে, রাশিয়ানরা করেছে। একটি ভ্যাকসিন কেউ আলোচনা আসতে দেওয়া হয়নি। মাত্র স্পুটনিক 5টি আলোচনা এসেছিল, সেটিকেও কিন্তু সাংঘাতিকভাবে বিতর্কিত করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে এখন সবাই যেটা বলছেন, অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ডের যৌথ উদ্যোগের যে ভ্যাকসিন সেরাম ইন্ডাস্ট্রি যেটা তৈরি করবে, সেই ভ্যাকসিনটি প্রশ্নবিদ্ধ করে ফেলা হয়েছে। আমি এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই, 70-80 বছর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পেনিসিলিন আবিষ্কারের পরে ওনারা বলেছিলেন যে বিজ্ঞান অর্থহীন যদি এটা মানুষ ব্যবহার করতে না পারে, অর্থাৎ মানুষের ব্যবহারের জন্য ওনারা পেনিসিলিনের প্যাটেন্টের অধিকারটা প্রত্যাহার করেছিলেন। একইভাবে 70 বছর পর অক্সফোর্ড এবারেরও ভ্যাকসিনে তারাও কিন্তু তাদের প্যাটেন্ট প্রত্যাহার করেছে, তারা কোনো অধিকার মেধা সত্য অধিকার রাখেনি, এবং তার ফলে কিন্তু সেই ভ্যাকসিনটি $3 $5 আমরা কৃতিত্ব সেরামকে কিন্তু স্যালুট করতে হবে অক্সফোর্ডের সায়েন্টিস্টকে এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে যে তারা এটাকে তুলে নিয়েছে, এটার প্যাটেন্টেবিলিটি। অর্থাৎ বাণিজ্য করার যে সুযোগ সম্ভাবনা, যেখানে ফাইজার, বায়োএনটেক সহ মডার্না প্রত্যেকে $30-35 $9 থেকে $20 বিলিয়ন প্রফিটের টার্গেট করেছে ফিক্স, সেখানে অক্সফোর্ডের বিজ্ঞানীরা সাধারণ জ্বরের মতন বিষয়কে নোটিফিকেশন এনেছেন। একজন মানুষের মৃত্যুর জন্য পৃথিবীর সবচেয়ে প্রমিজিং ভ্যাকসিনের গবেষণা বন্ধ রেখেছিলেন তারা, এবং এবারও তারা দেখবেন তারাই সবচেয়ে জটিল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। 18 বছরের নিচে মানুষের মধ্যে এই ভ্যাকসিন কাজ করবে কিনা, 65-র উপরে এই বয়সের কাজ করবে কিনা, বিভিন্ন মাত্রায় কতদিনের জন্য প্রোটেকশন দিবে, যেই প্রশ্নগুলোর কোনোটা উত্তর না দিয়ে পৃথিবীর প্রায় অধিকাংশ ভ্যাকসিন শুধুমাত্র দুটো প্রশ্নের উত্তর দিচ্ছে। ভ্যাকসিন কি কার্যকর? এই দুটো মোটা প্রশ্নের উত্তর দিয়ে তারা বাণিজ্যিক সম্ভাবনাটুকু ম্যাক্সিমাইজ করছে, এবং এই দুই প্রশ্নের উত্তর দিয়ে তারা রেজিস্ট্রেশন পেয়ে যাবে। কারণ পৃথিবীর দুর্ভাগ্য এরকম যে তারা নিয়ম নির্ধারণ করেছে এই দুটো প্রশ্নের উত্তর দিলে ভ্যাকসিন অনুমোদন পাবে, আর অক্সফোর্ড যে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছে যেগুলো পৃথিবীর জন্য মৌলিক প্রশ্ন, সেগুলো কোনো গুরুত্ব নেই। কিন্তু ডাক্তার সাইদুর রহমান, অক্সফোর্ডও তো পশ্চিমারই একটা জায়গা, তো তারাই তো প্রশ্নটা করছে, তাহলে ঢালাও ভাবে পশ্চিমকে সমালোচনা করার যৌক্তিকতাটা কোথায় আসে? অবশ্যই ঢালাওভাবে অক্সফোর্ড ব্যতিক্রম, এই কথাটা আমি এই জন্য শুরুতেই বলেছি যে 70-80 বছর আগে থেকেই তারা তাদের এই ব্যতিক্রমী অবস্থানকে তারা এটা ছিল বিশ্ব রাজনীতি আমরা বুঝছি, কিন্তু বাংলাদেশের মধ্যেও তো ভ্যাকসিন নিয়ে রাজনীতি হচ্ছে, সেইটাকে একটু বলবেন কিনা? অবশ্যই বলবো। সেটা ইতিমধ্যে আলাপ এসছে। বাংলাদেশে এইটি একটি রাজনীতির চেয়ে বেশি আসলে এটি একটি কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। বাংলাদেশ তার মিত্র নির্ধারণের ক্ষেত্রে, আন্তর্জাতিক রাজনীতিতে তার মিত্র নির্ধারণের ক্ষেত্রে কাকে মিত্র হিসেবে নিবেন সেটি নির্বাচনের সময়ে ভ্যাকসিনের গবেষণা চালানোর অধিকারটিকে সেটির সঙ্গে একটি ট্রেড অফ করছে। এটি খুবই জটিল একটা ট্রেড অফ, কারণ এটা কোভিডোত্তর বিশ্বে অর্থনৈতিক বিনির্মাণ এবং পুনর্নির্মাণের সময় বাংলাদেশ কাকে মিত্র হিসেবে নিবে সেই সিদ্ধান্ত তারা গ্রহণ করছে ভ্যাকসিনে কাকে গবেষণা করতে দিবে সেটার মধ্যে। অতএব এটি একটি প্রায় বলা যেতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেভাবে মার্শাল প্ল্যানের মধ্যে যে পুরো পশ্চিম ইউরোপ পুনর্গঠন হয়েছিল, এবারও কোভিডোত্তর পৃথিবী যখন পুনর্গঠিত হবে তখন সেই যে নতুন শক্তির অবস্থান গড়ে উঠবে, বাংলাদেশ কাকে গবেষণা করতে দিল আর কাকে দিল না এই সিদ্ধান্ত গ্রহণের সময় আসলে আগামী 20 বছরের মিত্রতা নির্ধারিত হয়ে গেছে। এর থেকে স্পষ্ট আসলে মিডিয়াতে বলাটা ঠিক না, এগুলো ব্যাপারটা আমি যেহেতু একজন সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি এর চেয়ে স্পষ্ট বলতে চাই না, কিন্তু আমি এই ইঙ্গিতটি স্পষ্ট দিতে চাই যে বাংলাদেশ তার আগামী 20 বছরের মিত্র নির্ধারণের ক্ষেত্রে ভ্যাকসিন গবেষণায় কাকে দেবে কাকে দেবে না সেই সিদ্ধান্ত গ্রহণের সময় সেটি সিদ্ধান্ত নিয়েছে আসলে। ডাক্তার মোশতাক হোসেনকে একটু জানতে চাচ্ছি যে আসলে আমাদের এখানে কি অবস্থা, প্রথমে কারা পাবে, কবে নাগাদ আমরা পেতে পারি, কি ধরনের ব্যবহার হবে, সংরক্ষণ, একটু যদি সাধারণ মানুষের ভাষায় আপনি কথা বলেন খুব ভালো হয়, টেকনিক্যাল টার্মস এন্ড জার্গনগুলোকে অ্যাভয়েড করে। আপনি শুনতে পাচ্ছেন এবার? আমি শুনতে পাচ্ছি, মুস্তাক ভাই প্লিজ ক্যারি অন। ধন্যবাদ। স্বাস্থ্য অধিদপ্তর একটা খসড়া পরিকল্পনা করেছে, সেটি একটা প্রাথমিক খসড়া মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেটা প্রেজেন্ট করা হয়েছে। সেখানে কতগুলো সিনারিও করা হয়েছে। প্রথমে যদি আমরা শতকরা 3 ভাগ ভ্যাকসিন পাই তাহলে সেটা কিভাবে সংরক্ষিত হবে, এরপরে যদি শতকরা 7 ভাগ পাই তাহলে সেটা কিভাবে হবে, তারপরে শতকরা 10 ভাগ যদি পাই
এভাবে শতকরা 20 থেকে 40 এবং তারপর 40 থেকে 80 ভাগ, এই 80 ভাগ পর্যন্ত একটা খসড়া পরিকল্পনা করা হয়েছে মোটা দাগে। যেমন অগ্রাধিকার তৈরি করার ক্ষেত্রে বাংলাদেশ, আমাদের বাংলাদেশের নাইট অ্যাক্ট, ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ, তারা যে কাজ করে সারা বছর আমাদের এখানে ভ্যাকসিনেশন চলে, তাদের সাথে কথা বলে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সেইজ স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি গ্রুপ, তাদের অনুযায়ী তারা করেছে এবং আমাদের দেশের কিছু বৈশিষ্ট্য বিবেচনা করে করা হয়েছে। সবচেয়ে আগে বলা হয়েছে যে যারা স্বাস্থ্যকর্মী আছেন, ডাক্তার থেকে শুরু করে নার্স, টেকনোলজিস্ট, ওয়ার্ড বয়, আয়া পর্যন্ত, সেটা একটা একদম সংখ্যা ভিত্তিক করা হয়েছে। আমাদের পপুলেশন 2020 সালে প্রজেক্টেড পপুলেশন কত হতে পারে সেটা বিবেচনায় নিয়ে। তারপরে এখানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, আনসার, ভিডিপি, সামরিক বাহিনী, বিজিবি, তারপরে আছে আমাদের সরকারি কর্মকর্তা যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, তারপরে আছেন সাংবাদিক যারা একদম ফ্রন্ট লাইনে কাজ করছেন। এইভাবে শতকরা 3 ভাগে এর মধ্যে বীর মুক্তিযোদ্ধারা আছেন। এগুলো যারা বিশেষ গ্রুপ, যেগুলো ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ আছে সেগুলো আছে। দ্বিতীয় যে পর্যায়ে সেখানে বলা হয়েছে যারা 60 বছরের বেশি বয়স, তাদেরকে করা হবে। তারপরে আছে যারা 60 বছরের নিচে বয়স কিন্তু তাদের অন্যান্য দীর্ঘস্থায়ী অসুখ রয়েছে, যেমন অ্যাজমা, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, হৃদযন্ত্রের অসুখ, সেভাবে করা আছে। এভাবে বিভিন্ন ধাপে ধাপে একেবারে জনসংখ্যা কত হতে পারে, ডাবল ডোজ কত হতে পারে সেগুলো পরিকল্পনা করা মোস্তফা, হয়েছে। কয়টা ডোজ লাগবে এটা কি স্পষ্ট করা আছে? কতটা ডোজ লাগবে হচ্ছে কিছুটা করে, কয়টা ডোজ লাগবে? এক ডোজ থেকে আরেক ডোজ কতদিন পর নিতে হবে? লাগবে জি, ধরে নেওয়া হয়েছে যে হ্যাঁ 1 মাস, 4 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দিতে হবে, সেটা ধরে নিয়ে পরিকল্পনা করা হয়েছে। কোন ধরনের বুস্টার ডোজ এই ধরনের কোনো ভাবনা আছে? 2 থেকে 8 ডিগ্রি। জি জি, না বলা হচ্ছে বুস্টার ডোজ, দুটো ডোজ যদি হয়, দুটো, জি দুটো ডোজ দেওয়া হবে, সেটা মাথায় রেখে পরিকল্পনাটা করা হয়েছে। অধিকাংশ যে টিকা, শুধুমাত্র চীন থেকে ক্যানসিনো বায়োলজিক্যাল তারা একটা নাকে দেওয়ার স্প্রে চেষ্টা করছে, দ্বিতীয় ফেজের ট্রায়ালে আছে, ওটা হচ্ছে সিঙ্গেল ডোজ, আর সবগুলো কিন্তু দুটা ডোজ করে দেওয়া আছে। কাজে আমরা দুটো। আর যদি সংরক্ষণের ব্যাপারে বলেন যে তাপমাত্রার ব্যাপারটা কিভাবে আমাদের বাংলাদেশের প্রান্ত অঞ্চলের মধ্যে নিয়ন্ত্রিত হবে? আমি যেটা বললাম পঞ্চগড়, থানচি, রুমা পর্যন্ত যদি যেতে হয়, সেই ব্যবস্থাপনাটা কি আছে আমাদের? তাপমাত্রার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছি যারা যে সমস্ত ভ্যাকসিন 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আমাদের নর্মাল যে ফ্রিজ টেম্পারেচার, সেই টেম্পারেচার যে ক্যাপাসিটি, এটা কিন্তু উপজেলা পর্যায়ে পর্যন্ত রাখার ব্যবস্থা আছে আমাদের যে টিকাদান কর্মসূচির। যদিও আমাদের ফ্রিজ বেসরকারি পর্যায় থেকেও ভাড়া করতে হবে। যদি শতকরা 3 ভাগ টিকাও যদি একসঙ্গে আসে, তাহলে আমাদের হয়তো অঙ্কের হিসাবে আমাদের এত স্কোয়ার কে বা ঘন মিটারের জায়গা আছে, কিন্তু ভ্যাকসিনের যে বাক্স, সেই বাক্সগুলো তো আমরা ভেঙে ভেঙে রাখতে পারবো না। সেক্ষেত্রে আমাদের বিডিসির কাছ থেকে বা বেসরকারি পর্যায়ের কাছ থেকে এই 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের একটা ভাড়া করতে হবে। না, সেই অঙ্কটা কি করা হচ্ছে কিনা, যে 3 কোটি আসলে কোথায় কিভাবে থাকবে সরকার, সেই অঙ্ক কি করা হচ্ছে? সেটা করা হয়েছে, জি সেটা করা হয়েছে। 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয়, সেটা মোটামুটি পরিকল্পনা করা হচ্ছে এবং তা কোথা থেকে এক্সট্রা নিয়ে আসতে হবে বেসরকারি পর্যায়ে, সেটাও করা হয়েছে। তবে চ্যালেঞ্জটা হচ্ছে যে সবচেয়ে শীতল যদি লাগে যদি 70 ডিগ্রি সেলসিয়াস মডার্নার এবং আপনি যে ফাইজারের অনুমোদন দেওয়া হয়েছে -20 থেকে -70, এটা আমাদের চ্যালেঞ্জিং হবে। এই বিষয়টি যদি আমরা বিনা পয়সাও পেয়ে যাই শতকরা 3 ভাগ, এক্ষেত্রে আমাদের দেওয়া বেশ কষ্ট হবে। আমাদের মিজলস ভ্যাকসিনের ক্ষেত্রে অনেক শীতল তাপমাত্রা রাখার ব্যবস্থা আছে, বিমানবন্দরে একটা বড় গোডাউন আছে, কয়েকটি জেলাতে আছে, কিন্তু গণহারে ভ্যাকসিন দেওয়ার জন্য যে ক্যাপাসিটি, সেটা কিন্তু এই মুহূর্তে বিদেশ থেকে আমাদের এই বিষয়ে কোল্ড স্টোরেজ যদি আমদানি না করি, কাজে আমরা সবচেয়ে আমরা গুরুত্ব দিচ্ছি যে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে যে ভ্যাকসিনটা পাবো, সেই বিষয়ে আমাদের পরিকল্পনাটা একদম সংখ্যা ভিত্তিক। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আরো শুনবো, আমাদের সঙ্গে যুক্তরাজ্যের সঙ্গে যুক্ত হয়েছেন তার কথা আমরা শুনবো, কিন্তু বিরতির পরে আমরা ভ্যাকসিনের আরো ডিটেলস আপনাদের কাছ থেকে শুনতে চাই। সবাই আপনারা এক্সপার্ট, আমরা জানি ফাইজার অনুমতি পেয়েছে যুক্তরাজ্য, সেদিনও আমরা কথা এগিয়ে নিব। প্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল, আমরা এই পর্যায়ে ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আমরা কথা বলছিলাম করোনা ভ্যাকসিন, বাণিজ্য ও রাজনীতি। সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসছি।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। আলোচনা করছিলাম ভ্যাকসিনের রাজনীতি ও বাণিজ্য নিয়ে। আমাদের সঙ্গে 5 জন আলোচক আছেন। বিরতির আগে আমরা কিছুটা কথা বলেছি। বিরতির পরে আমি অনুরোধ করব আমাদের সঙ্গে যুক্তরাজ্যের শেফিল্ড ইউনিভার্সিটির গবেষক আমাদের সঙ্গে আছেন ডক্টর আকরাম। আপনি যদি একটু বলেন এই পর্যন্ত যে আলোচনা হলো সেই প্রেক্ষাপটে আপনি কি যোগ করতে চান, ডক্টর খন্দকার আকরাম? ধন্যবাদ। আসলে ভ্যাকসিনের এতগুলো দিক রয়েছে, তার ভিতরে একটা দিক হচ্ছে তার সায়েন্টিফিক যে একটা আসপেক্ট, সেটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হয়। এফিকেসি, অ্যাডভার্স ইফেক্ট, অ্যাভেলেবিলিটি, প্রাইসিং। কিন্তু এর সাথে আরো অনেক কিছু জড়িত, যেমন রাজনীতি, তারপরে অর্থনীতি, ওভারঅল অর্থনীতি, অনেক কিছু জড়িত। সেটা কিন্তু অনেকটাই আলোচিত হয়েছে। আমাদের যে বিশেষজ্ঞগণ এখানে আছেন তারা যথেষ্ট এ ব্যাপারে হাইলাইট করেছেন। জি। তো এর সাথে অ্যাড করা খুব একটা সহজ কিছু, খুব একটা সহজ না। তারপর আমি যে কয়েকটি কথা বলবো যে বাংলাদেশের যে চয়েস অফ ভ্যাকসিন, গভর্নমেন্ট এ পর্যন্ত যেটা অ্যাটলিস্ট খাতা কলমে দেখিয়েছে, জি। আমার কাছে যেটা মনে হয়েছে যেটা আসলে অনেকটাই যুক্তিযুক্ত। এর সাথে যদি আমরা পলিটিক্স অ্যাড করি, অর্থনীতি অ্যাড করি, সেটা ডিফারেন্ট। কিন্তু আমাদের কিন্তু বাস্তবতাটার দিকে যদি একটু তাকাই, দুটো দিক আমরা দেখবো। একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি, কোন ভ্যাকসিনটা আমাদের পাওয়ার সম্ভাবনা বেশি। নাম্বার 2 হচ্ছে ডিস্ট্রিবিউশন এবং ভ্যাকসিনেশন, এই অ্যাসপেক্টে কোন ভ্যাকসিনটা বেশি মানানসই। আমি এই দুটো নিয়ে কথা বলি। একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। আমরা ধরে নিয়েছিলাম, অ্যাকচুয়ালি এটা সবাই ভেবেছিল যে অক্সফোর্ড বা অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা এটাই আগে আসবে, কিন্তু ভ্যাকসিন রেসে দেখা যাচ্ছে একটু পিছিয়ে গেছে। তার পিছনে একটু কারণ হচ্ছে তাদের টেকনিক্যাল প্রবলেম। সো সেটা তারা ওভারকাম করবে। অক্সফোর্ড ভ্যাকসিন সাথে রয়েছে বিগ সব একাডেমিক্স, তার সাথে রয়েছে অ্যাস্ট্রাজেনিকার মতো কোম্পানি। সো এটার উপর আমরা রিলাই করতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ভ্যাকসিনটার একটা লায়ন শেয়ার যাবে হচ্ছে আমাদের কোভ্যাক্স, যে একটা ভ্যাকসিন স্ট্র্যাটেজি ও গ্লোবাল ভ্যাকসিন স্ট্র্যাটেজি, সেই জায়গাটায়। তার মানে গ্যাভি অ্যালায়েন্স অ্যাকচুয়ালি বেশিরভাগ ভ্যাকসিন প্রকিউর করবে এই অক্সফোর্ড ভ্যাকসিন। কারণ অক্সফোর্ড ভ্যাকসিন প্রথম থেকেই বলে আসছে যে তারা এবার নন প্রফিট বেসিসে ভ্যাকসিনের জন্য কাজ করছে, এবং তারা এটা এখন পর্যন্ত বজায় রেখেছে। না, তাহলে এটা গ্লোবালি ডিস্ট্রিবিউট হবে কি ডব্লিউএইচও এর মাধ্যমে? WHO এর মাধ্যমে হবে, কিন্তু এখানে যে কোভ্যাক্স যে দিকে যদি তাকান, এটা কিন্তু আর একটি কিছু না। এটা গাভি লিড করছে কোভ্যাক্স কে, তার সাথে WHO জড়িত। হ্যাঁ, WHO কিন্তু জড়িত। এখন WHO জড়িত কিভাবে? WHO থেকে জড়িত এই কোভ্যাক্সটা রান করে হচ্ছে ডোনার ফান্ডেড। সো অ্যাকচুয়ালি ডোনার প্রচুর পরিমাণে ফান্ড করে এই গাভিকে, কোভ্যাক্সকে ফান্ড করে। সো আমরা যদি তাদের কাছ থেকে ভ্যাকসিন পাই, আমরা অনেকটা সুলভ মূল্যে ভ্যাকসিন পাবো। এবং তাদের যে হিসাব যে 20% ভ্যাকসিন দিবে রিকোয়ারমেন্টের, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে ইকুইটি তারা আপনার কনফার্ম করছে একটা সিস্টেমের ভিতরে। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশের যদি আপনি কোল্ড চেনের দিকে তাকান, বাংলাদেশ কিন্তু খুব ফেমাস আউটসাইড ওয়ার্ল্ডে। ভ্যাকসিনেশনে বাংলাদেশ খুবই স্বনামধন্য একটা দেশ, যে আমরা ইপিআই শিডিউলের মাধ্যমে যে পরিমাণ ভ্যাকসিনেশন করতে পারি, আমরা খুব এফিশিয়েন্ট। সো ওই যে কোল্ড চেনটা এক্সিস্টিং আছে এই মুহূর্তে, সেটার সাথে খুব সহজেই অক্সফোর্ডের ভ্যাকসিনটা অ্যাডপ্ট করে, এবং কোনো বাড়তি স্ট্র্যাটেজিক পরিবর্তন অথবা ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেডের ছাড়াই একদম প্রথম ধাক্কাটাই সামলানো সম্ভব যদি আমরা ওই অক্সফোর্ড ভ্যাকসিন পাই। না ডক্টর আকরাম, আমি জাস্ট বোঝার জন্য যে অক্সফোর্ডের ভ্যাকসিনটা কত তাপমাত্রা রাখতে হবে সেইটা কিভাবে আমরা কনফার্ম হব? অক্সফোর্ড ভ্যাকসিনটা হচ্ছে অ্যাডিনোভাইরাস ভেক্টর বেসড ভ্যাকসিন। যত অ্যাডিনোভাইরাস ভেক্টর বেসড ভ্যাকসিন রয়েছে, সেই ভ্যাকসিনগুলো কিন্তু 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস, তার মানে আমাদের হাউস হোল্ডে যে রেফ্রিজারেটর, সেই তাপমাত্রায় রাখা সম্ভব। তার মানে এটা খুবই লাক্সই, আমাদের জন্য খুবই লাক্সই আসলে আমাদের তাপমাত্রা। এটা লাক্সই মানে কি, এটাই সবচেয়ে সুইটেবল। আমরা যদি চয়েস হিসেবে র‍্যাঙ্কিং করি, আমাদেরকে এই ভ্যাকসিনটাকে র‍্যাঙ্কিং করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করতে হবে যে পলিটিক্স চলে আসে ইন্ডিয়ার কথা বললেই। এখন সেরাম ইনস্টিটিউট ছাড়া কোনো উপায় নাই, আমরা কোনো দেশ থেকেই অক্সফোর্ডের ভ্যাকসিন পাবো না। কারণ সেরাম ইনস্টিটিউট নাম্বার 1, অ্যাজ এ সিঙ্গেল কোম্পানি, ইট ইজ দ্য বিগেস্ট কোম্পানি। হোল ওয়ার্ল্ডে এভরি ইয়ার 2/3 ভ্যাকসিনই তারা প্রোভাইড করে। এটা করোনার কোনো ব্যাপার না, এটা নর্মালি তারা করে। আর অ্যাস্ট্রাজেনেকার সাথে
সেরাম ইনস্টিটিউটের একটা এগ্রিমেন্ট হয়েছে যে লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিতে যত ভ্যাকসিন লাগবে এটা ম্যানুফ্যাকচার করবে সেরাম ইনস্টিটিউট। এখানে পলিটিক্সের কিন্তু কিছু নাই। সো আলটিমেটলি বাংলাদেশ ইজ বাউন্ড বাই দ্য সিস্টেম। এখানে আমরা যদি পলিটিক্স আনি খুব একটা বেশি কিছু অ্যাডজাস্ট করতে পারবো না বা মানে হিসাব করতে পারবো না। সো সেরাম ইনস্টিটিউট যে ভ্যাকসিনটা বানাবে 3 কোটি ভ্যাকসিনের যে একটা এগ্রিমেন্ট হয়েছে বা হবে যেমন একটা কথা চলছে, ওইটা এগ্রিমেন্ট হয়ে গেছে, সেটা বাংলাদেশ পাবে। 6 মাসে 50 লক্ষ ডোজ করে দেওয়া হবে, 3 কোটি। এটা কিন্তু একটা গুড নাম্বার, কারণ আমরা তো এখানে জানি নাম্বারটা কিন্তু একেবারে খারাপ না। তারপর রিসেন্টলি বাংলাদেশ যে আরেকটা তাদের নিজস্ব গ্যাভি অ্যালায়েন্স থেকে তারা যে একটা ভ্যাকসিন আরোহণের চিন্তা ভাবনা করছে, সেটাও কিন্তু বেশ একটা ভালো নাম্বার। সবকিছু মিলিয়ে প্রায় 10 কোটির মতো ভ্যাকসিন। এটা কিন্তু এই ইনিশিয়াল স্টেজে। আর বাংলাদেশের সিভিয়ারিটির কথা যদি চিন্তা করেন সেই অনুযায়ী কিন্তু ভালো। এখন আমি যদি বলি যে আমরা বাংলাদেশ অগ্রাধিকার পাবো, আবার আমি যদি বলি আমরা করোনা মুক্ত, আমাদের তো করোনাই নাই, তাহলে আপনি কোন অগ্রাধিকার আপনি দেখাবেন? তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডক্টর আকরাম, সেই আলোচনা দরকার নেই, আপনি অন্য আলোচনা করেন। সেটা হচ্ছে যে কবে নাগাদ অক্সফোর্ডটা আসতে পারে বলে মনে হচ্ছে, কোনো ডেট কি বলা যাচ্ছে? ডেটটা আমি যদি এই প্রবলেমটা না হতো ওদের ফেজ 3 ট্রায়ালে যে হাফ ডোজ ফুল ডোজে যে একটা অ্যাক্সিডেন্টাল ফাইন্ডিংটার উপর বেসিস না করতো, তাহলে আমি বলতে পারতাম যে আমাদের একটা সম্ভাবনা আছে অক্সফোর্ড ভ্যাকসিন সেরাম থেকে পাওয়া আগামী বছরের মার্চের দিকে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। কিন্তু এখন পিছিয়ে যাবে। তার কারণ হচ্ছে অ্যাস্ট্রাজেনিকা অলরেডি ঘোষণা দিয়েছে যে তাদের এখন ফেজ 3 ট্রায়ালটা করতেই হবে, আদারওয়াইজ WHO এবং FDA তাদের অ্যাপ্রুভাল দিবে না। কারণ যে লিমিটেড ডেটা তাদের আছে এবং যে ডাইভার্সিটি ল্যাকিংস আছে, এজ ডাইভার্সিটি, এথনিসিটি ডাইভার্সিটি, এ দিয়ে কিন্তু অ্যাপ্রুভাল হয় না। ইউকে তে যদিও দেয় ইউকে রেগুলেটরি বডি, সেটা হবে ডিসক্রিশনের মাধ্যমে একটা অ্যাপ্রুভাল, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এটা অ্যাপ্রুভাল পাবে না। সো আমার কাছে যেটা মনে হয় এখন পর্যন্ত একেবারেই একটা আইডিয়ার উপরে ভিত্তি করে যে মে জুনের দিকে হয়তো আমরা ভ্যাকসিন পেতে পারি সেরাম থেকে, ডিপেন্ডিং অন হাউ সেরাম প্রোডিউস ভ্যাকসিন। অনেক ধন্যবাদ ডক্টর আকরাম। আমি এই প্রশ্নটা ফিরিয়ে দেব অধ্যাপক সাইদুর রহমান। আপনি যে পলিটিক্স দেখতে পাচ্ছেন, ডক্টর আকরাম সেখানে পলিটিক্স দেখতে পাচ্ছেন না সেরামের সঙ্গে ইন্ডিয়ার যুক্ত হওয়ার ক্ষেত্রে। এই ব্যাপারে আপনি যুক্ত করবেন কিনা অধ্যাপক সাইদুর? ধন্যবাদ। আমি আসলে মোটেই মানে সেরামের সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে রাজনীতি বলিনি। আমি বলেছি টোটাল ভ্যাকসিন গবেষণা এবং বাজারজাতকরণের প্রক্রিয়াটি একটি রাজনৈতিক নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং এটা একটি কূটনৈতিক প্রভাব। আপনি জানেন যে বাংলাদেশে ভারত কিন্তু একটা রাজনীতি, ভারত বিরোধিতা কিংবা প্রো ইন্ডিয়ান একটা পলিটিক্স, এই জন্য কিন্তু অনেক আলোচনা হয়েছে। সেই আলোচনা, সেটাকে আপনি কিভাবে দেখছেন? আমি সেটা মনে না, কারণ এই আলোচনা অনেকে করেছে কেন আমরা সরাসরি অক্সফোর্ডের কাছে না যেয়ে কেন মাঝখানে ইন্ডিয়া সেরম হয়ে আসতে হলো। তো ডক্টর আকরাম তার একটা ব্যাখ্যা দিয়েছেন, আপনি কি যোগ করবেন? আমরা সবাই জানি এটা যে আসলে অবশ্যই অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন লো এন্ড মিডল ইনকাম কান্ট্রির জন্য সেরাম তৈরি করবে। $1 বিলিয়ন ইনভেস্ট করা হয়েছে মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য। সো এটা একদম ডিজাইন, অনেকদিন যাবত এটা এইভাবেই ডিজাইন করা হয়েছে যে সেরাম ইন্ডাস্ট্রি তাদের ক্যাপাসিটি তৈরি করা হয়েছে লো এন্ড মিডল ইনকামকে $1 বিলিয়ন ইনভেস্ট করে, যেন তারা 100 কোটি ডোজ এক বছরে তৈরি করতে পারে। অর্থাৎ এটা আমরা জানি যে এই অঞ্চলের জন্য এটা তারা সেখান থেকে ভ্যাকসিন পেতে হবে। আমাদের সেটার জন্য কোনো রকম সমস্যা নেই। কিন্তু আমি এখন বলছি, প্রশ্ন যে ডক্টর আকরাম আনলেন, যদি সাইন্টিফিক্যালি দেখতে হয়, এই পৃথিবীতে বর্তমানে 11টির মধ্যে 4টি ভ্যাকসিন আছে ভেক্টর বেসড, এবং এই 4টি যে টেম্পারেচার এবং যে টেকনোলজির কথা বলা হচ্ছে, সে বাকি ভেক্টর বেসড ভ্যাকসিন একটিকেও কনসিডারেশন আনা হয়নি, বাংলাদেশ কনসিডারেশন আনেনি। সেকেন্ডলি আমি আরো একটা জিনিস বলতে চাই, অ্যাস্ট্রাজেনেকা বা অক্সফোর্ডের ভ্যাকসিনের রেঞ্জ অফ এফিকেসি হচ্ছে, এই এফিকেসি নিয়ে খুবই অনেক ডিবেট আছে। কার্যকারিতা বলতে কি বোঝায়, এটা একদম বেগ হয়ে গেছে এখন। অক্সফোর্ডের ভ্যাকসিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে 62 থেকে 90%। আর যদি অন্য দুটো আমরা ভেক্টর বেসড ভ্যাকসিন গুলোর কার্যকারিতা ইন্টারিম ডাটা, অন্তর্বর্তীকালীন ডাটা দেখি, প্রতিটারই 90% থেকে বেশি। অর্থাৎ এখানে কিন্তু আমরা অবশ্যই 62 থেকে 90 যার নাকি কার্যকারিতা, মানে কার্যকারিতা এখনকার বর্তমান ডেফিনেশনে অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতা 62 থেকে 90। আর সে বাকি যতগুলো ভেক্টর বেসড ভ্যাকসিন আছে সবগুলো 90 এর অ্যাবাভ। অর্থাৎ আমরা কিন্তু আসলে বিবেচনার ক্ষেত্রে অবশ্যই যেটা উনি বলেছেন এটা ঠিক, যে তারা প্যাটেন্ট, আমিও তো বলেছি যে অক্সফোর্ডের প্রতি গ্র্যাটিটিউড, যে তারা আসলে প্যাটেন্ট উইথড্র করার কারণে সস্তা হয়েছে, কিন্তু দাম সম্পর্কে কিন্তু কেউ ধারণা দিচ্ছি না একবারও। অক্সফোর্ড বলেছিল এটা 1 কাপ কফি অর্থাৎ $3 এটা পাওয়া যাবে, আমরা এটাকে কিনেছি $5। দ্বিতীয়ত স্পুটনিক 5V $8 পাওয়া যাচ্ছে, যেটা 90% এফিকেসি, 2 to 8 ডিগ্রি টেম্পারেচার রাখা যায়, এবং ওরা এটাকে আগামী আরো
বেশি সুইটেবল করবে, রুম টেম্পারেচার আনার চেষ্টা করার টেকনোলজি ডেভেলপ করার চেষ্টা করছে রাশিয়ানরা। চাইনিজদের হাতে একই রকম ভ্যাকসিন আছে, যেটা মানে অ্যাডিনোভাইরাসের উপর বেস করে নভোভ্যাক্সের হাতে আছে, চাইনিজের হাতে আছে, মানে AD05, AD26 এগুলোর উপরে। সো বেশ কিছু ভ্যাকসিন অপশন থাকার পরও আমরা ডেফিনেটলি ড্রাইভ করেছি এক জায়গায়, এবং এখন দেখা যাচ্ছে যে ওই ট্রায়ালটার রেজাল্ট পেতে আমাদের দেরি হবে এবং ওইটার এফিকেসি অন্যান্য একই ধরনের ভ্যাকসিনের তুলনায় কম হবে। কারণ ওখানে শিম্পাঞ্জির যে অ্যাডিনোভাইরাসটি ব্যবহার করা হচ্ছে, বাকিরা কিন্তু ওই অভিজ্ঞতা, এটা একটা পুরনো টেকনোলজি, মানে অক্সফোর্ডের প্যাটেন্টেড টেকনোলজি, এটা তাদের ইনোভেশন। আর বাকিরা করেছে কি, সেটাকে এক্সট্রাপোলেট করেছে, ওনারা নিজেরা রিসার্চে করেনি, ওনারা AD05, AD26 এক্সপেরিমেন্টেশন করে নাই, আর ওইটার উপর বেস করে ফেলেছে। অতএব আরো অনেক বেশি ইফেক্টিভ ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই ভ্যাকসিন নিয়ে এত আলোচনার ফলে বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের দরিদ্র মানুষটা আসলে এই মহামারী মোকাবেলার মূল যে অস্ত্র, সেটা হচ্ছে ট্রান্সমিশন বন্ধ করা, যেটার জন্য সবচেয়ে কার্যকর হচ্ছে মাস্ক। আমরা এটাকে আলোচনায় আনি না, কারণ এটা মুনাফার জন্য নয়, এটা লাভজনক না। অথচ যদি কার্যকরভাবে মাস্ক ব্যবহার করলে যেভাবে ট্রান্সমিশন বন্ধ হবে, ভ্যাকসিন সেটা কভার করতে হলে 70% উপরে, কারণ এই মুহূর্তে R0 হচ্ছে 1.8, তাতে 70% মানুষকে ভ্যাকসিন দেওয়ার আগ পর্যন্ত এটা মাস্কের চেয়ে বেশি কার্যকর হবে না। অর্থাৎ এরকম একটা বাস্তবতাকে আমরা আসলে আলোচনাতে না এনে আমরা একটা মুনাফার ভ্যাকসিনকে আলোচনায় আনি, অথচ আমরা মানুষের মাস্ককে আলোচনায় আনতে পারতেছি না। এটা থেকেই খুব সহজেই এই মহামারী প্রতিরোধে আমাদের মতো দেশগুলোর জন্য সবচেয়ে কার্যকর অস্ত্র হয়ে উঠতে পারে। অর্থাৎ এখানে আসলে রাজনৈতিক বিষয় আছে অবশ্যই, কিন্তু এখানে গণমানুষের পক্ষ থেকে যেটা সম্ভব, মানুষের বাসায় রুটি যেভাবে বানায় সেভাবে মাছ বানানোর মতন অবস্থা বাংলাদেশে তৈরি হওয়া দরকার, যেন প্রতিটি, কারণ আগামী 24 মাসে কোনোভাবেই 70 ভ্যাকসিন দেওয়া যাবে না, এটা নিশ্চিত। আমি অনবোর্ড বলতে পারি 17 কোটির মধ্যে 13 কোটি মানুষকে 26 কোটি ডোজ 6 মাস সময়ের মধ্যে দেওয়ার এই বাস্তবতা আগামী 24 মাসে তৈরি হবে না বাংলাদেশে। অর্থাৎ তার মানে আমরা কোনোভাবেই মাস্কের চেয়ে কার্যকর ভাবে আমরা ট্রান্সমিশন বন্ধ করতে পারবো না। এই ক্ষেত্রে এরকম ভালো জিনিস, মানে একটি ভালো বাস্তবতা সামনে থাকার পরও আমরা আসলে একটি বাস্তবীয় বাস্তবতা বলবো আমি, 3 কোটি অনেক সংখ্যা, কিন্তু মাত্র 1.5 কোটি মানুষকে ভ্যাকসিনেট করলে একটি বাসে 40 জন লোকের মধ্যে 6 জন ভ্যাকসিনেটেড থাকবে, তাতে কি প্রোটেকশন পাবে? এবং আমরা কার্যকারিতা বলতে যা বুঝি, ভ্যাকসিন দেওয়ার পরে যে 90% প্রোটেকশন বলে, সেটা কিন্তু মাস্ক সহ। কেউ এই কথাটাই বলতেছেন একবারও, মোটেই এটা ইন্ডিকেট করে নাই এখন পর্যন্ত কোন স্টাডিতে যে মাস্ক খুলে ফেলার পরে ভ্যাকসিন দেওয়া হলে 100% প্রোটেকশন হয়, এটা কোথাও এখন আসে নাই। অর্থাৎ মাস্ক থাকতেই হবে। এবং মাস্ক যদি শুধু থাকে তাহলে কিন্তু এই ভ্যাকসিন নির্ভরশীলতা কমে যাবে, আর একটি ভ্যাকসিনের উপর নির্ভরশীলতা পৃথিবীর কোনো দেশের নাই। আমি একটু স্পষ্ট বলছি, ওনার সামনে ডক্টর আকরাম জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নের প্রত্যেকে 5 থেকে 6টি ভ্যাকসিনের সঙ্গে তারা কন্ট্যাক্ট করেছে, তাদের জনগোষ্ঠীর যা লোক সংখ্যা তার 4 গুণ থেকে 10 গুণ লোকের ডোজ তারা কন্ট্যাক্ট করেছে। আর আমরা 17 কোটি দেশের লোকের দেশে 9.5 কোটি ভ্যাকসিনের একটা সম্ভাবনাকেই বলছি বিরাট সাফল্য। অতএব বিশ্বের সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে মনে করতে হবে যে আমাদের মানুষের মধ্যে আমরা 1/4 মানুষের জন্য ভ্যাকসিন জোগাড় করার সম্ভাবনাই তৈরি করতে পারিনি এখন। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক সাইদুর রহমান। ডক্টর মুশতাক, আপনি যদি একটু বলেন। হ্যাঁ, এটা ঠিক যে আমরা ভ্যাকসিন নিয়ে অনেক বেশি আমরা চিন্তা করছি, কিন্তু আমাদের যে করোনা সংক্রমণ প্রতিরোধ করবার যে কাজগুলো, সেখানে কিন্তু আমাদেরকে আরো বেশি মনোযোগ দেওয়া উচিত। যেমন ধরুন, এখানে আবার বিষয় আছে যে আমরা করোনা সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে চট করে চলে আসি হাসপাতালে কটা ভেন্টিলেটর কেনা হলো, হাসপাতালে কতজন কি সরঞ্জাম দেওয়া হলো। এটা অবশ্যই দরকার। আমাদের দেশে জনসংখ্যা অনুপাতে আইসিইউ বেড অনেক কম, সরঞ্জাম কম, চিকিৎসক কম, স্বাস্থ্যকর্মী কম, কিন্তু সংক্রমণ প্রতিরোধ করবার জন্য, রোগীদেরকে শনাক্ত করবার জন্য আমাদের এই সমস্ত আয়োজন, আমাদের টেস্টিং ফ্যাসিলিটিস বাড়ানো, যারা শনাক্ত হচ্ছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে তাদেরকে যোগাযোগ করে তাদের চিকিৎসার কথা বলা, তারা আইসোলেশনে গিয়েছে কিনা সেটা দেখা, এবং তারা যদি আইসোলেশনে যেতে না পারে তাকে একটা সহায়ক পরিবেশ সৃষ্টি করে আইসোলেশন দেওয়া, তাদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা লোকদেরকে সহায়তা করা কোয়ারেন্টাইনে যেতে, এবং স্বাস্থ্যবিধি মেনে চলবার জন্য, যেটা ডক্টর খসরু বলছিলেন যে আমাদের মাস্ক পরা, এই একটা সামাজিক উদ্যোগ, ব্যাপক আন্দোলনের মতো যদি আমরা প্রতিষ্ঠান ভিত্তিক এবং এলাকা ভিত্তিক একটা জাগরণ তুলতে না পারি, সংগঠিত করতে না পারি, তাহলে কিন্তু আমরা আমাদের এই মৃত্যু হার এবং আমাদের যে সংক্রমণের হারকে নিয়ন্ত্রণ করতে আমরা পারবো না।
এক্ষেত্রে আমাদেরকে টার্গেটেড অ্যাপ্রোচে যাওয়া দরকার, যে যে সমস্ত প্রতিষ্ঠানে মানুষ কাজ করে সেখানে দায়িত্ব দেওয়া দরকার, তাদেরকে প্রশিক্ষিত করা দরকার, হাজার হাজার ভলান্টিয়ারদেরকে। এখানে যদি আমরা 1 টাকা ইনভেস্ট করি, আমরা 1000 টাকার যে খরচ হবে চিকিৎসার জন্য সেটা আমরা বাঁচাতে পারবো। সেইগুলো বিষয়ে অবশ্য আমরা প্রস্তাব দিয়েছি, আমরা জানি না সেই প্রস্তাবটা কত তাড়াতাড়ি বাস্তবায়িত হবে। সরকারের ভেতরেই অনেকগুলো সংস্থা আছে যাদের জনবলকে আমরা কাজে লাগাতে পারি। পরিবার পরিকল্পনা আমাদের স্বাস্থ্যের সাথেই জড়িত, তাদের হাজার হাজার মাঠ কর্মী রয়েছে। অনেক বেসরকারি সংস্থা তারা যক্ষ্মা নিয়ন্ত্রণ, পুষ্টির জন্য, মাতৃমৃত্যুর জন্য, মাতৃস্বাস্থ্যের জন্য তারা কাজ করে, তাদেরকে কাজে লাগানো যায়। আমাদের প্রাণী সম্পদ বিভাগের অনেক মাঠ কর্মী রয়েছে, আমাদের কৃষি বিভাগের মাঠ কর্মী রয়েছে, আমাদের ছাত্র ছাত্রীরা রয়েছে শিক্ষা বিভাগের অধীনে, তাদেরকে কাজে লাগানো যায়। এভাবে যদি আমরা মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা, সাবান দিয়ে হাত ধোয়ার বিষয়টি আমাদের জীবনের অঙ্গ করতে পারি, নিশ্চয়ই আমরা করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে পারবো। হ্যাঁ, ভ্যাকসিন আসতে আমাদের নিশ্চয়ই একটা ক্লিনিক্যাল ট্রায়াল 3য় পর্যায়ে কমপক্ষে 6 মাস তো আমাদের দেখতে হবে। নিয়ম হচ্ছে 2 বছর দেখা, সেখানে কমিয়ে 6 মাস করা হয়েছে। এখানে 6 মাস ক্লিনিক্যাল ট্রায়াল কিন্তু খুব একটা শেষ হয়নি। যেমন সিনোভ্যাক সবচেয়ে এগিয়ে ছিল, তারা শেষ করেছে, হয়তো তাদের এখন সায়েন্টিফিক পাবলিকেশন হওয়া বাকি আছে। তারা নিজেদের দেশে তারা ইমার্জেন্সি অথরাইজেশন করেছে, তারা ব্যবহার করছে। এমনকি গণমাধ্যমে দেখেছেন যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট তিনিও এই টিকাটি নিয়েছেন, তারা সেটা করছে। রাশিয়ার সরকারও তাদের যে গ্যামালিন ইনস্টিটিউটের তাদের সেটাও তারা অথরাইজেশন দিয়েছে, তারা নিজের দেশে করছে। তো সেইগুলো আমাদের দেশে আসতে সময় লাগবে। এবং আমি অবশ্য বলি না যে আমাদের দেশে সরকার শুধুমাত্র অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উপর ভরসা করে আছে। কোভ্যাক্স কিন্তু 1 নম্বর পছন্দ, কোভ্যাক্স হচ্ছে 1 নম্বর অগ্রাধিকার। যারাই প্রথম সফল টিকা উদ্ভাবন করতে পারবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে যারা অনুমোদন পাবে, কোভ্যাক্স তাদের টিকাটা কিনে ফেলবে। কাজে সেখানে বাংলাদেশ কিন্তু গাভিতে আগে থেকে চাঁদা আমাদের সাধ্যমতো দেওয়া হয়েছে এবং এখনো যোগাযোগ হচ্ছে। আমরা এই সপ্তাহের ভিতরেই আমাদের যে পরিকল্পনা, ডিপ্লয়মেন্ট প্ল্যান, সেটি কিন্তু কোভ্যাক্সকে দেওয়া হবে এবং সেখানে বলা আছে যারা এই প্ল্যানটা আগে দেবে তাদের সেগুলো মূল্যায়ন করে সেখানে পরিকল্পনা তারা শুরু করবে। কাজেই কোভ্যাক্সের উপরে যে আমাদের 1 নম্বর নির্ভরশীলতা, এটা কিন্তু রয়েছে। তবে এর পাশাপাশি যদি কোভ্যাক্স কোনো কারণে দেরি হয়, যেমন কোভ্যাক্স যদি কোনো ভ্যাকসিনকে তারা অনুমোদন না দেয়, কিন্তু একটা হয়তো তা সেই দেশে কার্যকরী আছে, আমাদের প্রতিবেশী দেশে কার্যকরী হচ্ছে, ভারতে যেই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল হবে সেই টিকাটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী হবে। কারণ ভারতের যে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য মানুষের বাংলাদেশের অনেক কাছাকাছি। সেক্ষেত্রে ইউরোপে যে ট্রায়াল হয়েছে, আফ্রিকা যে ট্রায়াল হচ্ছে বা দক্ষিণ আমেরিকা ট্রায়াল হচ্ছে, সেই টিকার চাইতে ভারতের বায়োটেক তারা করছে নিজস্ব, এবং এই যে অ্যাস্ট্রাজেনেকার এইটাও কিন্তু ভারতে ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে। কাজেই নানা কারণে সেটা অগ্রাধিকার পেয়েছে। কিন্তু কোভ্যাক্সকে কিন্তু আমার জানা মতে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরকার কোনোভাবে শিথিল করেনি। কোভ্যাক্সের সঙ্গে সবসময় যোগাযোগ আছে। আমাদের ইপিআই কর্মসূচি, আমাদের স্বাস্থ্য দপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক, যে সমস্ত মাল্টিল্যাটারাল ডোনর এজেন্সি আছে তাদের সঙ্গে মিলে কিন্তু প্রতিনিয়ত তারা পরিকল্পনা হালনাগাদ করছেন। অধ্যাপক সাইদুর বলবেন কিনা যে একটা দেশ নির্ভর না, আমরা আপনি কিছু যোগ করতে চাচ্ছেন অধ্যাপক সাইদুর রহমান? জি জি, আমি কোভ্যাক্স এর আলোচনায় আসাতে আমি জায়গাটা শুধু ব্যাখ্যা করি। কোভ্যাক্স হচ্ছে কোভিড-19 ভ্যাকসিন অ্যাক্সেস। খুবই সিম্পল, নামেই বোঝা যাচ্ছে পৃথিবীর মানুষের মধ্যে ন্যায়সঙ্গত ভাবে দরিদ্র মানুষ বা যারা পকেটের পয়সা দিয়ে কিনতে পারবে না তাদের জন্য ভ্যাকসিন অ্যাভেলেবল করবেন। তারা একটা পদ্ধতি ফিক্স করেছেন কোন ভ্যাকসিনটি তারা কিনবেন। যেভাবে মোস্তাক ভাই যেভাবে বললেন যে ভ্যাকসিন কেনার ক্ষেত্রে কোভ্যাক্স একটা ট্রায়াল করবে, এটার নাম হচ্ছে সলিডারিটি ভ্যাকসিন ট্রায়াল। এবং সেই ভ্যাকসিন ট্রায়ালে তারা পটেনশিয়াল যে ক্যান্ডিডেট ভ্যাকসিন সেগুলোকে একটার পর একটা এনরোল করবে। এবং এটা একটা অ্যাডাপটিভ ডিজাইনের রিসার্চ, যেখানে নাকি প্রতি সপ্তাহে 20,000 ভলান্টিয়ার, পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ ভলান্টিয়ার এনরোল করে এই গবেষণা করবে। সেই গবেষণার ফলাফলের পরে কোভ্যাক্স ভ্যাকসিন কিনবে। অতএব আমাদের, আমি বলছি না যে, কিন্তু মানে আমাদের সিদ্ধান্ত আছে একটির পক্ষে, কোভ্যাক্স এর সিদ্ধান্ত কার পক্ষে যাবে এটা তো বাংলাদেশের উপর নির্ভর করে না। কোভ্যাক্স সলিডারিটি ট্রায়ালের রেজাল্টের উপর ভিত্তি করে যেটিকে সবচেয়ে নিরাপদ ও কার্যকর মনে করবে এবং তারপরে বার্গেন করে যদি তারা পায় সেটা তারা তখন সারা পৃথিবীর বাকি মানুষের জন্য কিনবেন। এবং সেখানে কিন্তু ক্যান্ডিডেট 9টি ভ্যাকসিন নিয়ে আসলে এখন পর্যন্ত 9টি অন্তত আলোচনায় আছে কোভ্যাক্স এর। অর্থাৎ এই 9টি ক্যান্ডিডেট ভ্যাকসিন যেদিন থেকে যেটা অ্যাপ্রুভাল পাবে সঙ্গে সঙ্গে সেটাকে স্টাডি, এটা একটা অদ্ভুত ডিজাইন। অনেক ধন্যবাদ অধ্যাপক সাইদুর রহমান ব্যাখ্যা দেওয়ার জন্য। ডক্টর মোজাহারুল্লাহ, আপনি যদি বলেন, একটু আগে বলা হচ্ছিল, একজন আমাদের আলোচক বলছিলেন যে ইপিআই এর ক্ষেত্রে আমাদের একটা বড় সফলতা আছে, কিন্তু আমরা জানি ইপিআই সাধারণত শিশুদের মধ্যে, বাচ্চাদের মধ্যে হচ্ছে। বয়স্ক ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে কতটা সাফল্য আসলে আমাদের আছে, কিংবা এটা কতটা কাজে লাগাবে, ডক্টর মোজাহারুল্লাহ যদি একটু বলেন। আমি একটু অন্যভাবে ঘুরিয়ে বলি নিশ্চয়ই। কথাটা, যে
আমাদের লেট আস বি অপটিমিস্টিক। আমরা যদি অপটিমিস্টিক হই তাহলে আলোচনা এসছে এই জিনিসগুলো। ডব্লিউএইচও যেইভাবে করোনাকে কন্ট্রোল করতে চাচ্ছে বা কন্টেইন করতে চাচ্ছে, আমরা একটু সেই জায়গাটায় ঘুরে ফিরে আসি। আবার টেস্টিং এর বিষয়টা আসে 1 নম্বরে, 2 নম্বর আসে কন্ট্যাক্ট ট্রেসিং, 3 নম্বর আসে ডিস্ট্যান্সিং, ইউজ অফ মাস্ক আছে 4 নম্বরে, 5 নম্বরে আসে হলো হ্যান্ড ওয়াশ। এই জিনিসগুলির বাইরে আমরা যদি এখন চিন্তা করতে চাই ভ্যাকসিনের কথা, আমাদের সবাইকে মনে রাখতে হবে ভ্যাকসিন ঔষধ নয়। ভ্যাকসিন ইজ নট এ মেডিসিন ফর করোনা, এটা মাথায় রেখে এখন আসেন ভ্যাকসিনের সফলতা। বাংলাদেশে ভ্যাকসিনের সফলতা শুধু নয়, বাংলাদেশ কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার এমন একটি দেশ যেই দেশে এখনো ভ্যাকসিন তৈরি করে, তবে করোনা ভাইরাসের ভ্যাকসিন নয়। আর বাংলাদেশের যে জনস্বাস্থ্য প্রতিষ্ঠানটা আছে, এটা দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে অনেক পুরনো একটা প্রতিষ্ঠান, যেটা ভ্যাকসিন এখনো প্রডিউস করে, প্রথম থেকেই প্রডিউস করে। এই যে একটা জনস্বাস্থ্য ইনস্টিটিউট বাংলাদেশের আছে সরকারের, এইটাকে সম্পূর্ণভাবে ইগনোর করা হচ্ছে। এইটাকে আমরা যদি আজকে এমন একটা পর্যায়ে আনতে পারতাম, এটা কিন্তু ইন্ডিয়ান সেরাম ইনস্টিটিউট যেরকম, আমাদের এইটা সেরকম। আমরা যদি এইটাকে আধুনিকায়ন করতে পারতাম, মডার্নাইজ করতে পারতাম, ইকুইপমেন্ট দিয়ে যদি এটাকে স্ট্রেংথেন করতে পারতাম, আজকে কিন্তু আমরা এই ভ্যাকসিনের আবিষ্কারের দিকেও যেতে পারতাম। এটা বলে আপনার প্রশ্নের উত্তরে আসছি আমি। একটু যদি বলেন যে কেন পারলাম না আমরা, কেন এটাকে ব্যর্থ বানালাম, একটু যদি বলেন আপনি। হ্যাঁ, এইটা আমি এইটা বলবো যে এই প্রতিষ্ঠানটা একটা এমন একটা প্রতিষ্ঠান, আমি বলছি দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে এটা একটা পুরনো প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটাকে আমরা সম্পূর্ণ সরকারগুলি সম্পূর্ণ ইগনোর করে এসেছি। এইটার যে রিসোর্স আছে সেটাকে যেমন ইউটিলাইজ করি নাই, আস্তে আস্তে আমরা এইটাকে বরঞ্চ আরো এমন একটা পর্যায়ে নিয়ে গেছি যে এইটার সক্ষমতা এখন একেবারে জিরোর পর্যায়ে গেছে। এর মধ্যে কি পলিটিক্স আছে কিনা, বাণিজ্য আছে কিনা বোঝার জন্য এইখানে পলিটিক্স যদি একটু ঝেড়ে কেটে বলেন তাহলে সুবিধা হয় আমাদের জন্য। না, এইটা ইগনোর করার কারণ হলো যে বাংলাদেশে বেশ কিছু, আমি একটা এক্সাম্পল দেই আপনাকে। অর্সেলাইন একটা জিনিস এই প্রতিষ্ঠানটা তৈরি করত, কিন্তু আজকে আপনি অর্সেলাইন কিন্তু অনেকেই তৈরি করে, অথচ দরকার ছিল না। এই একটি প্রতিষ্ঠান যদি ক্যাপাসিটি বিল্ড করতে পারতাম আমরা, সারা বাংলাদেশের অর্সেলাইন এই একটা প্রতিষ্ঠান করতো, এখনো করতে পারতো। আমি আপনার আগের প্রশ্নটাই আসি। এখন আমি বলবো এটার এখনো সক্ষমতা বৃদ্ধি করা দরকার, কারণ যেই টাকাটা আমরা কোভিড এই করোনা ভ্যাকসিনের জন্য অ্যালট করা আছে তার একটা বিরাট অংশ এইখানে ব্যয় করে এটা সক্ষমতা বাড়ানো উচিত। এটা বলে আপনার ওই প্রশ্নটাই আসি যে আমরা ভ্যাকসিনে, হ্যাঁ আমাদের প্রধানমন্ত্রী পুরস্কারও পেয়েছেন এইটার জন্য। তো এখন কথা হচ্ছে আজকে যে কোনো ভ্যাকসিনই আমরা আসি না কেন, আমাদের প্রস্তুতি নাই। আমি প্রথমেই বলছি যে আমাদের সেই ভ্যাকসিন প্রকিউর করার পরে বা আমরা পাওয়ার পরে সেইটাকে ডিস্ট্রিবিউট পর্যন্ত করতে যেই পরিমাণ আমাদের ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটি কিন্তু খুবই কম। ঘাটতিগুলো কোথায় একটু যদি বলেন। ঘাটতিগুলো বলি আমি। আমাদের প্রথম ঘাটতি হলো একটা হলো ট্রান্সপোর্টেশন ঘাটতি, আমাদের সে সক্ষমতা নাই। এয়ারপোর্টে পর্যন্ত এনে এয়ারপোর্ট থেকে যে স্টোরে আনবো এই সক্ষমতা আমাদের নাই। এক, স্টোরেজ ক্যাপাসিটি আমাদের যা আছে, মুস্তাক সাহেব অবশ্য বলেছেন কিছুটা, কিন্তু আমি বলবো যেই পরিমাণ ভ্যাকসিন আমাদের লাগবে আজকে কোটি কোটি ডোজ, সেই জায়গায় আমাদের স্টোরেজ ক্যাপাসিটি নাই। তারপরে যদি আপনি আসেন হ্যান্ডলিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং ক্যাপাসিটি, সেই জায়গাটায় আমাদের সেই আমরা কি জনশক্তি তৈরি করতেছি যে এই ভ্যাকসিনটা যখন ম্যাসিভলি সারা বাংলাদেশের সব জায়গায় দিতে হবে, সেই জন্য আমরা কি আমাদের সেই প্রস্তুতিটা আছে কিনা? ইপিআই এর ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি আর এই যে কোটি কোটি লোকের ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি কিন্তু এক কথা না। তফাৎটা কোথায় হবে, ডিফারেন্সটা কোথায় হবে যদি বলেন। সেই জায়গায় আমাদের ম্যান পাওয়ারের দরকার আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো স্টোরেজ ক্যাপাসিটি আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বৃদ্ধি করতে হবে। সেইটা যদি আমরা ইভেন ইন্ডিয়ান সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিনটাও যদি আমরা নেই, যেটাতে 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিজার্ভ করতে হবে, সেই ক্যাপাসিটিটাও আমাদের নাই যে আমরা এটাকে স্টোর করতে পারবো সারা বাংলাদেশে। আরেকটা যদি বলেন যে পাবলিক অ্যাওয়ারনেস, আমরা বলছেন যে মাস্কই পড়তে চায় না, ভ্যাকসিন যে নিতে আসবে খুব ভলান্টারি, সেইটা কতটা আশাবাদী? বাংলাদেশে অনেক একটা ভ্যাকসিন নিয়ে কিন্তু চলে যায়, সেকেন্ড ভ্যাকসিন নেয় না, বুস্টার কেউ নেয় না, এইটা কতটা? মাস্কই আমরা পড়ছি না।
হ্যাঁ, এই এটা হবে জায়গাটা কিনা? হ্যাঁ, আরেকটা ভালো প্রশ্ন করেছেন। জি আপনি দেখেন ডব্লিউএইচও যেই কথাটা বলেছে, কথাটার অর্ধেক নেই না। প্রথম কথাটা হলো কমিউনিকেশন, যেটার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা। কিন্তু সচেতনতাই এনাফ নয়, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে এবং সম্পৃক্ত করতে হবে। জনসম্পৃক্ততার বিষয়টাতে, যেটা একটা বড় পয়েন্ট ছিল ডব্লিউএইচওর তরফ থেকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রথম থেকে, আমরা কিন্তু কমিউনিটি এনগেজমেন্ট করি নাই, জনগণকে সম্পৃক্ত করি নাই যে আপনাদেরকে এই কাজগুলি করতে হবে, যেহেতু আপনার নিজের শুধু স্বাস্থ্য সুরক্ষা করলে আপনি বাঁচবেন না, আপনি অন্যের স্বাস্থ্যের সুরক্ষার দায়িত্ব আপনাকে এক্স্যাক্টলি নিতে হবে, কারণ যে কেউ যদি অসুস্থ থাকে সে কিন্তু এটাকে স্প্রেড করবে। আরেকটা জিনিস যেটা বাংলাদেশ সরকার এখনো করতেছে না, প্রথম থেকে ইগনোর করেছে, সেটা হলো কন্ট্যাক্ট ট্রেসিং। এখনো ঠিক মতো কন্ট্যাক্ট ট্রেসিং করা হয় না। টেস্টিং এর ব্যাপারটা এখন পর্যন্ত 20,000-এ আমরা যেতে পারিনি। এখন পর্যন্ত প্রতিটি জেলায় পিসিআর না হওয়াতে আজকেই শুধু খবর যেটা আমরা জানলাম সেটা হলো আগামীতে আমাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা করা হবে। হোয়াই নট র্যাপিড অ্যান্টিবডি টেস্ট? আমরা সেরো সার্ভেলেন্স করে কেন দেখছি না যে আমাদের কাদের মধ্যে ইমিউনিটি ডেভেলপ করেছে? তাহলে আমাদের তো অ্যান্টিবডি ডেভেলপ করেছে, তাহলে তো আমাদের ভ্যাকসিনের প্রয়োজনও কমে যায়, আমরা যদি সেই সংখ্যাটা বের করতে পারি। সুতরাং আমার মনে হয় যে অ্যাপ্রোচ যেটা এখন হওয়া দরকার, প্রথম অবশ্য আমাদের যেটা স্বাস্থ্যবিধি মানার কথাটা, পাশাপাশি সরকার বাধ্য করতে হবে যারা মানে না তাদেরকে মানানো। কিন্তু এই জায়গায় কমিউনিটি এনগেজমেন্ট, যেটা যে জনগণকে সম্পৃক্ত করা জি এই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে, উইদাউট কমিউনিটি এনগেজমেন্ট কোনোদিনই সম্ভব না। আপনি সঠিক বলেছেন অনেক যে ধন্যবাদ ডক্টর জনগণ হক। জি 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 লেলিন জি চৌধুরী, যদি একটু আপনি যদি বলেন আসলে যে আলোচনা। দেখুন, আমি জি প্রথম কথা যেটি, আমাদের সামগ্রিক অবস্থা যেটি, দাম এবং সবকিছু মিলে করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন নেওয়াটা আমাদের জন্য ফার্স্ট চয়েস হিসেবে ঠিক ছিল, কারণ অন্য ভ্যাকসিনগুলো যে দাম চাচ্ছিল সেই ক্ষেত্রে, এবং একই সাথে আমাদের অনেকগুলো এভিনিউ খোলার দরকার ছিল, এটি একটি ব্যাপার। কিন্তু ঝামেলার ব্যাপার হচ্ছে, করোনা প্রতিরোধী কার্যক্রমে প্রথম থেকেই কিন্তু আমরা একটি ধারাবাহিকতা, কনসিস্টেন্সি আমরা ফলো করিনি। এখন পর্যন্ত দেখুন, ভ্যাকসিন আলোচনায় দেশের সাধারণ মানুষকে যতটা এনগেজ করে ফেলা হচ্ছে, টেস্ট ফ্যাসিলিটিস বাড়ানোর জন্য, একটি টেস্ট বান্ধব পরিবেশ তৈরি করার জন্য, টেস্টের জন্য যে ফিটা নেওয়া হয় সেটা বাদ দেওয়ার জন্য, অথবা একবারে নমুনা নিয়ে 24 ঘন্টার মধ্যে পরীক্ষার রিপোর্টটা দেওয়ার মতো জায়গাটা কিন্তু এখনো আমরা তৈরি করতে পারিনি। দ্বিতীয়ত যে জায়গাটা, সেটা হচ্ছে করোনা প্রতিরোধে মানুষজনকে আমরা যুক্ত করে মানুষের কাজটা সবাইকে দিয়ে যে করানো, সে জায়গায় কেন যেন আমরা একটি আমলাতান্ত্রিকতা দ্বারা প্রভাবিত হয়েছি। এবং লক্ষ্য করবেন যে শুরু থেকে শেষ পর্যন্ত বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত নয়, আমলাতান্ত্রিক সিদ্ধান্তে আমরা যুক্ত হয়েছি। সেই কিরকম, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। জি সেটি হচ্ছে, যখন চীনের সিনোভ্যাক ভ্যাকসিনটি আমাদের এখানে থার্ড ফেজ ট্রায়ালের কথা আসলো, বিএমআরসি অনুমোদন দেওয়ার পরে, তারা এথিক্যাল বডি অনুমোদন দেওয়ার পরে আমাদের মন্ত্রী এবং সচিব তারা এটাকে বাতিল করে দিল। কারণ কেন বাতিল করলো? তাদের তো বাতিল করার কোনো এখতিয়ার তাদের নাই, করতে হলে আরেকটি বৈজ্ঞানিক বডি করবে, কিন্তু তারা করে দিল। এই যে এই অবৈজ্ঞানিক প্র্যাকটিস গুলো করোনা প্রতিরোধী লড়াইয়ের প্রত্যেকটা পর্যায়ে কিন্তু রয়েছে। আমরা মানুষজনকে বাদ দিয়ে আমরা কি ঢেকুর তুলতে গিয়ে, যেমন ধরুন মৃত্যুর সংখ্যা আমরা কম আছি, আমরা কাকে দেখাচ্ছি? আমরা বলছি আমাদের সংক্রমণ অনেক বেশি না, আমরা কাকে বলছি? কিন্তু দেখেন এশিয়ান কি, এশিয়ার 57টি দেশ অঞ্চল রয়েছে, জি এর মধ্যে আমাদের অবস্থান হচ্ছে ভয়। জি আমার মনে হয় ডক্টর লেনিন চৌধুরী, আপনার নেটটা একটু ঝামেলা করছে। আমরা একটু ডক্টর আকরাম, আপনি যদি আরেকটু এগিয়ে নেন, সব মিলিয়ে আমরা আলোচনার দিক যেদিকে যাচ্ছিলাম আসলে। সব মিলিয়ে যেটা আমি বলবো যে কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে শুধুমাত্র ভ্যাকসিনের উপরে, ভ্যাকসিন হচ্ছে একদম লাস্ট স্টেজ টু কন্ট্রোল প্যান্ডেমিক। সো ফার্স্ট স্টেজ যেটা, সেটার দিকে আমরা তাকাচ্ছি না, এবং সেটা ফলো করা কিন্তু সহজ। যেমন এবং এটা এখন অ্যানিকডোটাল কথাও না, এটা এখন এভিডেন্স বেসড একটা কথা, যে কেউ যদি একটা কমিউনিটিতে, আমি কমিউনিটির কথা বলি, কমিউনিটিতে কেউ যদি একটা সার্জিক্যাল মাস্ক সঠিকভাবে ব্যবহার করে, এই যে 3 লেয়ারের যে সার্জিক্যাল মাস্ক, এটা যদি সঠিকভাবে ব্যবহার করে, অথবা কাপড়ে তৈরি মাস্ক যদি সঠিকভাবে ব্যবহার করে, তাহলে সে নিজেকে 85 ভাগ প্রোটেক্টেড করতে পারে কমিউনিটির ভিতরে।
করোনার ইনফেকশন একটা মেটা অ্যানালাইসিস ল্যান্সেট জার্নালে প্রকাশিত এবং বৃহৎ আকৃতিতে এই গবেষণাটা করা হয়েছে। সো এই জিনিসটা কেন আমরা ব্যর্থ হচ্ছি সাধারণ মানুষকে বোঝাতে, যে ভ্যাকসিন যেখানে আনসার্টেন যে এটা অ্যাকচুয়ালি কত পার্সেন্ট আমাদেরকে প্রোটেক্ট দিবে, আর ভ্যাকসিন আমরা আগামী বছর পাবো, এক নাম্বার। ডক্টর আকরাম, আরেকটা যদি বলেন, বাংলাদেশের লোকদের মধ্যে একটা আলোচনা আছে, এটা কতটা বৈজ্ঞানিকভাবে আমি জানি না, বলা হচ্ছে যে পৃথিবী ইউরোপে কিংবা আমেরিকায় যে ধরনের করোনা ভাইরাসের জিনোম, তার চেয়ে বাংলাদেশের যে জিনোম সেখানে দেখা যাচ্ছে আমাদের ভাইরাসটা নাকি উইক, দুর্বল। এরকম কোনো সায়েন্টিফিক প্রুফ কি আছে যে ভারত কিংবা বাংলাদেশের করোনা কম শক্তিশালী, দুর্বল, আসলে তো ক্ষতি হবে না, এরকম কিছু আছে কিনা? না না না, আপনি এটা কিন্তু ঠিক না। তবে আমরা যেটা বলছি, আমি অনেক সিনিয়র পলিটিশিয়ানকেও কথা বলতে দেখেছি আড্ডাতে, তারা বলছেন সো তারা কেয়ার করছে না, মাস্ক পরার দরকার নাই, এগুলো কিন্তু মানে তৈরি করে, রাজনীতিবিদরা এটা বিশ্বাস করেন এবং বলেন, বাকিরা সেটা ফলো করছে। এটা মিসলিডিং ইনফরমেশন। আমরা কিন্তু ফার্স্ট ওয়েভ পার হয়েছে, আমরা কিন্তু এখনো জানি না সেকেন্ড ওয়েভ কি হবে। আপনি ইউরোপের দিকে তাকাতে হবে, ইনফেকশন কিন্তু সেকেন্ড ওয়েভে মারাত্মক অবস্থা ধারণ করছে। জার্মানি ফার্স্ট ওয়েভে তারা খুব ভালো অবস্থায় ছিল, উই আর অল সারপ্রাইজড হাউ দে কন্ট্রোল দিস প্যান্ডেমিক ইন জার্মানি। আর এখন জার্মানির অবস্থা খারাপ। আপনি যদি দেখেন যে ফার্স্ট ওয়েভের চেয়ে দ্বিগুণ পিকে চলে গেছে তাদের এখন। সেটা ঠিক আছে, আমি যেটা বললাম যে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সে কি কান্ট্রি ওয়াইজ কোনো ব্যাপার আছে, স্ট্রং কোথায়, উইক কোথায়, এরকম কিছু করা হয়েছে? কোনো র‍্যাঙ্কিং আছে কি? এরকম কথাবার্তা দু একজন বলে, তারা হচ্ছে যে একটা মিনিমাম ডেটার উপরে বেসড করে, বায়োইনফরমেটিক্স ডেটা অনেক বেশি লাগে এখানে, হাজার হাজার এরকম সিদ্ধান্তে আসবার জন্য, সিদ্ধান্তে আসার জন্য। সো আমি যেটা বলবো যে এখন যে G614 যে ভ্যারিয়েন্টটা আমরা দেখি, এটাই সব জায়গায় প্রিডমিনেন্ট। আগে যেটা ছিল D614 ভ্যারিয়েন্ট, সো সেটার সাথে সিভিয়ারিটি খুব একটা, এটা রিসার্চ পেপার, সেলে একটা রিসার্চ পেপার বের হয়েছে যে বর্তমান যে মিউটেটেড ভাইরাস, তাতে সিভিয়ারিটিতে তেমন কোনো পরিবর্তন হয় না, কিন্তু ট্রান্সমিশনটা একটু বেড়ে গেছে। সেটা কিন্তু আমরা দেখছি সেকেন্ড ওয়েভে কিন্তু ট্রান্সমিশন হাই, তার মানে ইনফেকশন হচ্ছে বেশি, কিন্তু সিভিয়ারিটিটা কমে যাচ্ছে। সেটা মাল্টিফ্যাক্টোরিয়াল, এটা যে ভাইরাসের কারণে হচ্ছে তা না, উই নো বেটার দ্যান বিফোর। So we know how to control infection. We know how to manage severe COVID. So আগে সিভিয়ার কোভিডে হাজার হাজার মানুষ মারা গেছে শুধুমাত্র অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ না করার জন্য, আর এখন আমরা সতর্ক হয়ে গেছি অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করছি, মানে ব্লাড ক্লট বন্ধ করার জন্য। স্টেরয়েড এখন দেখা যাচ্ছে 1/3 পরিমাণ সিভিয়ারিটি কমাতে পারে, মৃত্যুহার কমাতে পারে, সেটা করছি। আর একটা যেটা হচ্ছে ভাইরাসের একটা ন্যাচারাল ফেনোমেনন আছে, ইন টাইমস এই আরএনএ ভাইরাস ধীরে ধীরে অনেক সময় দুর্বল হয়ে যায়। এটা নতুন কিছু না, করোনা ভাইরাস আমাদের 5টা স্ট্রেনের করোনা ভাইরাস এক্সিস্টিং, যেটা দিয়ে আমাদের কমন কোল্ড হয়। আমরা তো জানি না যে 50-60 বছর 100 বছর আগে ওই ভাইরাসগুলো কতটা ভিরুলেন্ট ছিল অথবা কতটা ফ্যাটাল ছিল, আমরা জানি না। সো আমি যেটা বলতে চাচ্ছি অ্যাজ এ বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট, আমি যেটা বলতে চাচ্ছি ওটা কিন্তু কোনো বেসিস না। ইন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড উই ডোন্ট টক অ্যাবাউট দ্যাট যে ভাইরাস মিউটেট হয়েছে তাই সিভিয়ারিটি কমছে। আমরা বলতেছি যে আমাদের স্ট্র্যাটেজি অনেক ইমপ্রুভ হয়েছে, উই নো হাউ টু কন্ট্রোল সিভিয়ার কোভিড, অনলি সিভিয়ার কোভিড। আর প্রথম দিকে যত ক্রিটিক্যাল পেশেন্ট ছিল ওয়ার্ল্ড ওয়াইড, তারা কিন্তু মারা গেছে, অনেকেই মারা গেছে যারা ভালনারেবল পেশেন্ট ছিল। সো বর্তমানে তাদের সংখ্যাটাও একটু কম, আমরা কম দেখছি। বাংলাদেশের পার্সপেক্টিভে আমার ধারণা যে আমাদের ইনেট ইমিউনিটিটা বেশি। আমাদের বাংলাদেশের যে জনগণ, তাদের ভেতরে এত বেশি এক্সপোজড হয় তারা প্যারাসাইট দিয়ে, এত বেশি এক্সপোজড হয় মাইক্রো অর্গানিজম দিয়ে, যে আমাদের শরীরে সম্ভবত বেসড অন লিটল বিট অফ গেস অ্যান্ড আইডিয়া, যে সম্ভবত আমাদের ইনেট ইমিউনিটিটা একটু বেশি, এই কারণে আমাদের সিভিয়ারিটিটা হয়তো কম। আমাদের টেস্টের সংখ্যা এত কম যে কিছুই বলা যায় না ইনফেকশন কত হচ্ছে, কিন্তু আমরা মর্টালিটির থেকে যেটুকু জানি, এবং ওই মর্টালিটি ডেটা যদি কারেক্ট ডেটা হয়ে থাকে, আমরা যদি এক্সেস ডেথ রেটটা ঠিক মতো ক্যালকুলেট না করতে পারি, তাহলে আমরা যদি ধরে নেই যে এক্সেস ডেথ রেটটা আমরা ধরতে পারছি না, স্টিডি অবস্থায় আছে, মর্টালিটি বর্তমানে যা আছে তাতে বোঝা যায় যে আমাদের দেশে সিভিয়ারিটিটা কম, কিন্তু আমি বলতে পারবো না যে ইনফেকশনটা কম কিনা। অনেক ধন্যবাদ ডক্টর আকরাম। আরেকটা বিষয় বাংলাদেশের মধ্যে আলোচনা আছে, আরেকটা বিষয় বাংলাদেশের মধ্যে আছে, সেটা হচ্ছে যে যারা বস্তিবাসী কিংবা একটা প্রান্তিক গরিব পর্যায়ের মানুষ, তাদের মধ্যে এক ধরনের আলোচনা কিন্তু আছে সব মিলিয়ে, যে তারা কম আক্রান্ত হচ্ছে, কম মারা যাচ্ছে। এইটার কোনো সায়েন্টিফিক প্রুফ আছে কিনা?
এটার একটাই সায়েন্টিফিক একটা ধারণা, যেটা জি। আমরা অবশ্য পরীক্ষা দ্বারা প্রমাণ করি নাই। সেটা হচ্ছে যে আমি যেটাকে আপনি বললাম, আমাদের ন্যাচারাল একটা ইমিউনিটি থাকে। দুই ধরনের ইমিউনিটি সহজ করে বলি। একটা হচ্ছে অন্ধ ইমিউনিটি, ইনেট ইমিউনিটি, তার চিনতে হয় না এটা কোন ভাইরাস কোন ব্যাকটেরিয়া, কোন জীবাণু শরীরে গেলেই সে সেটাকে ধ্বংস করতে পারে। আর একটা হইতেছে স্পেসিফিক বা অ্যাডাপটিভ ইমিউনিটি। ওই ইমিউনিটিটা পরিষ্কারভাবে চিনে অ্যাকচুয়ালি কোন ভাইরাস অথবা কোন ব্যাকটেরিয়াটা আমাদের শরীরে ঢুকছে। সো দুটাই একসাথে কাজ করে। সো আমাদের যদি ফার্স্ট লাইন ডিফেন্স, যেটাকে আমরা বলি ইনেট ইমিউনিটি, এটা একটু হাই লেভেলে থাকে, হ্যাঁ, তারা যদি একটু শক্তিশালী থাকে, তারা যে কোনো জীবাণু গেলেই সেটার বিরুদ্ধে কাজ করে। সো আমার ধারণা যে বাংলাদেশে যেহেতু ইসলাম এরিয়াতে তারা নিয়মিত প্যারাসাইট সাথে, আমি প্যারাসাইট বলছি, ব্যাকটেরিয়া বলছি না, তার কারণ হচ্ছে প্যারাসাইটে যে ইমিউনিটি রেসপন্সটা হয় এটা অনেকটা সাইটোটক্সিক সেল মেডিয়েটেড ইমিউনিটি, এটা অনেকটা ভাইরাসের ইমিউনিটির মতো সাথে সামঞ্জস্যপূর্ণ মিল আছে। এই কারণে স্লাম এরিয়াতে মোস্ট প্রবাবলি তারা এত বেশি মাল্টিপল প্যারাসাইটের এক্সপোজড হয়, এতে করে মোস্ট প্রবাবলি তাদের যে ইনেট ইমিউনিটি, ফার্স্ট লাইন ইমিউনিটিটা কিছুটা স্ট্রং থাকে। মোস্ট প্রবাবলি ওই কারণে তাদের ভিতরে ফ্যাটালিটিটা কম। আমরা কিন্তু জানি না ইনফেকশন কিনা। একজন স্লামের মানুষ সে কাশতে 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 7 দিন পর চুপ হয়ে যায়, সে মানে হিল করে একা একাই, জ্বর হয় আবার সেরে যায়, সে কিন্তু ডাক্তারের কাছে আসে না। এটা তার কাছে একটা কমন ফেনোমেনন। সো এটা দিয়ে আমি যেটা বলতে চাচ্ছি, আমি মিসগাইডিং করতে চাচ্ছি না, আমি শুধু বলতে চাচ্ছি সতর্কতার কোনো বিকল্প নাই। তবে লাকিলি আমরা অনেকটা ইমিউন এখন পর্যন্ত বেসড অন ফ্যাটালিটি রেট। তার মানে এটা নয় যে আমরা যাচ্ছে তাই করে বেড়াবো এবং আমরা কোনো নিয়ম নীতি মানবো না। আমাদের যে গভর্নমেন্টের যে গাইডলাইন, সেই গাইডলাইনটাকে ফলো করতে হবে, মাস্ক পরিধান করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। আমি বলবো না যে বারবার হাত ধোন, আমি একটা জিনিসই বলবো, যতক্ষণ বাইরে আছেন হাত নাকে মুখে দিয়েন না। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে তো আমরা ওয়েস্টার্ন কালচার চালাতে পারি না। আমাদের মানুষ কোত্থেকে হাত ধুবে? আমরা একটা জিনিস বলতে পারি, বাইরে যতক্ষণ আছেন আপনার হাত যেন নাকে মুখে চোখে না দেন, এই প্র্যাকটিসটা করতে হবে। আর বাইরে থেকে যখন ঘরে আসেন অবশ্যই পরিধান চেঞ্জ করতে হবে, হাত পা ধুতে হবে, গোসল করতে পারলে বেস্ট। বাসায় যদি বৃদ্ধ মা বাবা শ্বশুর শাশুড়ি থাকে, তাদের বাসাকে হাই রিস্ক বাসা হিসেবে ধরতে হবে এবং যারা বাইরের থেকে আসে তারা যেন তাদের নিজের পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করে, বাইরের জামা কাপড় ঘরে না পরে। এতে কিন্তু অনেকটা সার্কিট ব্রেক করে দেওয়া যায়। এই যে ইনফেকশন হওয়ার সম্ভাবনা, ঘরের ভিতরে নিয়ে আসার সম্ভাবনা অনেক কমিয়ে ফেলা যায়। আর আমি যেটা দেখি সেটা হচ্ছে সোশ্যাল গ্যাদারিং। বাংলাদেশে স্কুল ছাড়া আর সবকিছুর ভিতরে সোশ্যাল গ্যাদারিং দেখা যাচ্ছে, স্কুলটাই শুধু বন্ধ। উল্টা ইউকেতে স্কুল খোলা সবকিছু বন্ধ, আর বাংলাদেশে স্কুল বন্ধ সবকিছু খোলা। সো এই জিনিসটা আর কি অনেকটা কন্ট্রোল আনা দরকার, যে সোশ্যাল গ্যাদারিংটাকে ইনহিবিট করা দরকার। রেস্টুরেন্টে গ্যাদারিং করা যাবে না, শুধু সে খাবার কিনে চলে আসতে পারবে, অথবা বড় বড় পার্টি আমরা যেসব দেখি ইদানিং, যে প্রোটেস্ট, এই যে আমরা দেখি যে সবকিছু মিলিয়ে দেখেন যে প্রতি শুক্রবারে কি বড় বড়, এখন তো শীতকাল, বাংলাদেশে এটা বিয়ের মৌসুম শুরু হয়ে যাচ্ছে, প্রচুর বিয়ে শাদী হচ্ছে আসলে, এবং কমিউনিটি সেন্টারে যাচ্ছে, লোকজন যাচ্ছে, তারা সেলফি তুলছে, বিয়ে শাদী তারা ঠিক সেভাবে কেয়ার করছে না। পিছাই দিতে হবে না, একটু কমায় ফেলতে হবে, একটু সামহাউ ম্যানেজ করতে হবে। কারণ আমরা কিন্তু জানি না ফার্স্ট ওয়েভে আমরা সেভ, সেকেন্ড ওয়েভে কি আমরা সেভ? অন্যান্য অনেক কান্ট্রি কিন্তু সেকেন্ড ওয়েভে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জি ডক্টর আকরাম, এইটাও বলা হচ্ছে যে বাংলাদেশে ফার্স্ট ওয়েভ কবে শেষ হলো এটা আমরা জানি না, সেকেন্ড ওয়েভ কবে থেকে শুরু হবে আপনি কিভাবে বলছেন? এইটারও কিন্তু বিতর্ক আছে আমাদের এখানে। এটা আপনি অ্যাকচুয়ালি ওয়েভটা ডিপেন্ড করে হচ্ছে আর নাম্বারের উপরে। বাংলাদেশে আর নাম্বারটা ক্যালকুলেট করা যায় না, কারণ আমাদের টেস্ট একটা স্যাচুরেটেড লেভেলে পৌঁছায় গেছে। আমরা প্রতিদিন ওই 14,000 টেস্ট করি। হ্যাঁ, অবশ্যই এটা আমাদের লিমিটেশন, এটা করারও কিছু নাই, পিসিআর এর উপর বেস করে থাকলে তো এরকম হবেই। ইন্ডিয়া যখন পিসিআর দিয়ে শুরু করলো, তারা 50,000-এর উপরে টেস্ট করতেই পারছিল না। ইমিডিয়েটলি তারা মার্চ এপ্রিলের দিকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করে দিল তাদের ওইখানে। তো এখন কি অ্যান্টিবডি টেস্ট আমরা করছি না কেন, যেটা ডাক্তার হক বললেন? অ্যান্টিবডি টেস্টের চেয়ে এখন দরকার কন্টাক্ট ট্রেসিং। আচ্ছা, দুই কারণ। কন্টাক্ট ট্রেসিং এর জন্য দরকার, ডিজিজ আইডেন্টিফিকেশনের জন্য দরকার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এখন না, কিন্তু ডাক্তার হক বলছিলেন অ্যান্টিবডি টেস্ট করলে বোঝা যাবে যে কারো হয়তো ভ্যাকসিন লাগছে না আমাদের ভ্যাকসিন ম্যানেজমেন্টের জন্য, সেটা কি যাওয়া সম্ভব কিনা? ডাক্তার হক যদি স্পষ্ট করেন। মোজারুল হক, ধন্যবাদ। আপনি যেটা বলেছিলেন। জি, আসলে র্যাপিড অ্যান্টিবডি টেস্ট করে আমরা বুঝতে পারি তার শরীরে অ্যান্টিবডি ডেভেলপ করে গেছে কিনা। যদি তার শরীরে অ্যান্টিবডি ডেভেলপ করা থাকে তাহলে তো সে সেফার কম্পারেটিভলি, এবং তাকে টিকা দিতে হবে না। তো আমি বলছি একটা ডিস্ট্রিক্টের আমরা যদি, আর এটা খুব সিম্পল টেস্ট এবং অল্প সময়ে রেজাল্ট পাওয়া যায়। কেমন টাকা লাগে, কত এক্সপেন্সিভ অ্যান্টিবডি টেস্ট করতে বাংলাদেশের প্রেক্ষাপটে? একেবারে মানে খুব কম টাকা লাগবে এবং বাংলাদেশ এটা ফ্রি করতে পারে, এত সহজ এটা।
আর অল্প সময়ে এটা করা যায়। সুতরাং আমরা বেশি সংখ্যক লোকের মধ্যে যদি একটা জেলা যদি নেই, সেই জেলার লোক বা একটা উপজেলা যদি নেই, সেই উপজেলায় যে জনসংখ্যা আছে তাদের মধ্যে যদি অ্যান্টিবডি টেস্টটা করি, তাহলে আমরা জানি কাদের আর টিকা দিতে হবে না। সুতরাং আমরা একটা বিরাট নাম্বার পেয়ে যাচ্ছি এখানে, যে কমে যাচ্ছে, এবং আমাদের সেখানে টিকাটা প্রকিউরটা কম করতে হচ্ছে। আমরা বুঝতে পারছি যে সমাজে কি পরিমাণ লোক আসলে সেরো সার্ভেলেন্স। আরেকটা যদি বলেন ডক্টর এর সঙ্গে সম্পর্কিত, যে একবার হয়ে গেলে দ্বিতীয়বার হবে কি হবে না, সেই ব্যাপারে কতটা নিশ্চিত আমরা আসলে? এইটার ব্যাপারে অনেকটাই নিশ্চিত আমরা হতে পারি যে আরেকবার হবে না। তবে এই যে ইমিউনিটিটা ডেভেলপ করে বা অ্যান্টিবডি ডেভেলপ করে, এটা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারে নাই বিজ্ঞানীরা যে এইটা কতদিন থাকবে অ্যান্টিবডিটা, কারণ অ্যান্টিবডিটার এই জিনিসটা এখনো আবিষ্কৃতই হয়নি। সুতরাং আমরা মনে করতে পারি যে যার মধ্যে অ্যান্টিবডি আছে তাকে এখন আর টিকা দেওয়ার দরকার নেই, এইটুকু অন্তত পরিষ্কার হতে পারি আমরা। সেই হিসাবে আমাদের টিকার সংখ্যাটা কমে যাবে, আমাদের অর্থনৈতিক সাশ্রয় হবে। অনেক ধন্যবাদ ডক্টর লেলিন চৌধুরী। যদি আপনার নেট ঠিক থাকে আপনি একটু কন্টিনিউ করতে পারেন। দেখুন, তখন আমরা অনেক কথা বুঝতে পারিনি। ঢাকাতে এর আগে একটি জরিপ হয়েছিল, সেরো সার্ভে, মানে অ্যান্টিবডি সার্ভে হয়েছিল জুলাই শেষ দিকে। সেখানে দেখা গিয়েছিল ঢাকার 45% মানুষের শরীরে অ্যান্টিবডি রয়েছে। তার মানে কিন্তু 45% মানুষ ইনফেক্টেড হয়েছিল। আমি প্রফেসর হকের সাথে একমত যে সারা দেশে করোনার সঠিক চিত্রটি তৈরি করার জন্য একটি ন্যাশনাল সেরো সার্ভিলেন্স হওয়া দরকার। এটি না হলে কিন্তু করোনা নিয়ে আমরা অন্ধকারে আছি, অন্ধকারে ঘুরছি। এবং এ কারণেই কিন্তু আমরা বলি যে আমলাতান্ত্রিকতা নয়, স্বাস্থ্য বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে করোনা প্রতিরোধী সমস্ত কার্যক্রমগুলি পরিচালিত হওয়া দরকার। এবং টিকার ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার। দেখুন, টিকার ক্ষেত্রে আমরা কিন্তু এখনো জানি না ঠিক কত লোককে আমাদের টিকা দিতে হবে। যদি ঢাকার 45% মানুষের শরীরে জুলাইয়ের শেষ অথবা আগস্টের প্রথমে অ্যান্টিবডি থেকে থাকে, এখন যদি আমরা আবার একটা রিসার্ভে করি, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারবো সেই অ্যান্টিবডিটা আছে কি নাই। এর উপর ভিত্তি করে কিন্তু আমরা কাদের ভ্যাকসিন দেবো অথবা দেবো না সেই ক্যান্ডিডেট গুলো কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো। যেমন ধরা গেল একজন মানুষের করোনা হয়েছিল জুলাইতে, যদি এখনো তার অ্যান্টিবডি থাকে, তাহলে এই মুহূর্তে তাকে তো আসলেই ভ্যাকসিন দেওয়ার দরকার নেই। ভ্যাকসিনটা কি? ভ্যাকসিনটা হচ্ছে করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য শরীরের ভেতরে অ্যান্টিবডিটা তৈরি করে দেয়া। সেটাই যদি আমার শরীরে অথবা আপনার শরীরে থাকে, তাহলে কেন আমি ভ্যাকসিনটা দেবো? এই পুরো চিত্রটা তৈরি করার জন্য যে বিজ্ঞান ভিত্তিক কার্যক্রম, তার কোনোটাই নেওয়া হয় নাই। টেস্ট যেভাবে বাড়ানো দরকার সেটি করা হয়নি, সেটা যে টেস্টই হোক। তেমনি সেরো সার্ভিলেন্সের ব্যাপারে কেন যেন আমাদের মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষ উদাসীন, মানে কি তারা কথাটা কানেই নিতে চায় না। যদিও আমাদের জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি অনেক সপ্তাহ আগে তারা এটি করতে বলেছিল এবং খুব ম্যান্ডেটরি ছিল প্রত্যেকটা হাসপাতালে এবং সেটআপে যেখানে করোনা রোগী দেখা হয় সেখানে সেরো সার্ভিলেন্স করে, অ্যান্টিবডি টেস্ট করে স্টাফদের মধ্যে কে ঝুঁকিতে আছে কে ঝুঁকিতে নাই এটাকে নির্ধারণ করে তাদের ডিউটি প্যাটার্নটা শিডিউল করা। এতে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু করোনার হাত থেকে বাঁচতে পারতো। যে ডাক্তার চৌধুরী, আরেকটা প্রশ্ন আপনার কাছে, যেটা হচ্ছে বাংলাদেশে তো আমরা জানি যে অনেক ধরনের ভেজাল ওষুধ তৈরি হয়, নকল তৈরি হয়, এটা ওষুধের ক্ষেত্রে হয়, কসমেটিক্সে আমাদের জিঞ্জিরা আছে। তো অনেকে বলা হচ্ছে এরকম কাউন্টারফেইট হওয়ার কোনো সুযোগ আছে কিনা, যেহেতু এটা বড় বাণিজ্য, বড় সংখ্যা, এরকম লেবেল টেবেল লাগিয়ে দিয়ে সেরকম কোনো সরকার কতটা ভাবছে বলে মনে হয় আসলে কাউন্টারফেইট হওয়া? দেখুন, এই মুহূর্তে যেহেতু করোনার ভ্যাকসিনেশনটা পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণে হবে, সরকারি সেটআপ থেকে, এবং বাইরে থেকে আসার সুযোগটা থাকবে না, আমরা এই মুহূর্তে ওই ব্যাপারটা নিয়ে না ভাবলেও পারি। কারণ ভ্যাকসিন দেওয়ার যে প্রসেসটা থাকবে, সিলেক্টেড লোকজন, কারণ প্রথম 3% কে সিলেক্ট করতে হবে, তাদেরকে আগে থেকে তো সিলেক্ট করতে হবে, এবং ভ্যাকসিনটা কাকে কাকে দেওয়া হবে এনলিস্টেড থাকবে। তার বিপরীতে স্টোর থেকে ভ্যাকসিন গুলো সেটা আমাদের কিন্তু জনসচেতনতার যে লেভেল, দেখবেন এটাকে ব্যবহার করে একদল আবার বিজনেসে নেমে যায় কিনা জালিয়াতির মধ্যে, সেটা বোধহয় ভাবাটা দরকার আমাদের। আমি আসবো আপনার কাছে, একজন দর্শক যোগ দিয়েছেন, তার ফোনটি নিয়ে আমি আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন, কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি উত্থাপন করুন। জি, আমি বাসাবো থেকে বলছি, আস্তনা করি। বলুন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, আপনাদের যে একটা ট্যাগলাইন চলতেছে সরকার থেকে, নো মাস্ক নো সার্ভিস, ঠিক আছে? হ্যাঁ, তো সেটা তো মানলাম। এখন আমরা পাবলিকরা তো মোটামুটি সচেতন, মোটামুটি যারা আসছে আমরা গেলাম, পুলিশও রাস্তায় টহল দিচ্ছে, সেটা মানলাম, সেটাও ওরাও দিচ্ছে, ওইটাও গেল। কিন্তু যে মার্কেট বলেন, দোকানপাট বলেন, ওইখানে সার্ভিস ওরা আমাদেরকে কি দিবে? ওরা তো মাস্ক পরে না, ওইটা চেক করবে কে?
জি, অনেক ধন্যবাদ। রাস্তাঘাটে হইলো, হ্যাঁ। রাস্তাঘাটে হচ্ছে, কিন্তু রাস্তাঘাটে আজকে মাছ দিচ্ছে, পুলিশ যে মাছটা দিচ্ছে এখন নিচ্ছে, পরে মতে পড়ছে না। হুম এইভাবে তো ঠিক। স্বাস্থ্যবিধি কিছুতে আর সোশ্যাল ডিস্টেন্সের কথা বলে চলা চলছে। বাংলাদেশে বিজি আছে, সোশ্যাল ডিস্টেন্সটা কিভাবে মেনটেন করবে? আমি জি, মার্কেটে একটা দোকানে ঢুকলাম, আমার পাশে 10 জন দাদা যাচ্ছে। অনেক ধন্যবাদ। এই- আমার মনে হয় যে এগুলির জন্য প্রশ্নটি আমরা এগুলির বুঝেছি, জন্য কি করা? আমরা প্রশ্নটি বুঝেছি। ডাক্তার লেলিন চৌধুরী যদি একটু বলেন, হ্যাঁ, ইভেন আমি ঢাকার যেটা বাইরেও বলতে আপনি দেখেছেন যে চাচ্ছিলাম, গ্রামে গঞ্জে মাস্ক পরা কোনো বালাই তারা নেই, ভীষণ শৈথল্য, আমি তা- তারা এটা মানছেও না। ঢাকায় হয়তো কিছু একটা জরিমানা করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। আসলে আমাদের তার আগে আমি একটি ভিন্ন দর্শক, কথা বলিনি, না সেটি হলো, দর্শকের উত্তরটি দিতে হবে আপনাকে, সেই জন্য বলছি। হ্যাঁ আমি দেবো, তার আগে আমি একটু বলে তার নিচ্ছি আগে বলে যে, কিছু নাই, উত্তরটি দিয়ে পরে কথা বলতে হবে, দর্শককে আচ্ছা, সেটা সম্মান হচ্ছে করতে যে, হয়। তো উনি ওয়েট আমরা করছেন আপনার মাস্ক উত্তরের জন্য। পরার জন্য জাতীয়ভাবে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, উদ্দীপ্ত করার জন্য কোনো ব্যাপক প্রচার অভিযান এখন পর্যন্ত গড়ে তুলতে পারি নাই মানুষকে নিয়ে। কারণ মানুষকে একটি নূতন স্বাস্থ্য অভ্যাসে বাধ্য করার জন্য উদ্বুদ্ধ করতে হয় এবং তারপরে বাধ্য করতে হয়। তাহলে এখন হচ্ছে কি, 9 মাসে আমরা এটা পারলাম না কেন? এই মিনিমাম কাজটা কারণ কেন পারলাম এটি না? যারা আমাদের ব্যবস্থাপনার শীর্ষে রয়েছেন, এটি তাদের মাথায় ঢোকানো যায়নি। কারণ আপনি নিশ্চয়ই মনে করতে পারেন, সমস্ত গণমাধ্যমে এই কথাটি আপনারা আমরা সবাই তার স্বরে চিৎকার করে বলেছি, কিন্তু যাদের কর্ণকুহরে প্রবেশ করলে কাজটা হতো, তাদের কর্ণকুহরে প্রবেশ করেনি। এখন আমার ভীতির কথাটা বলছি, বাংলাদেশে আমাদের মনে আছে যখন করোনা টেস্ট, আরটিপিসিআর টেস্ট করা শুরু হলো, ক্ষমতাবানদের বাসার লোকজনকে 3 বার করে টেস্ট করানো শুরু করলো। এখন আমার মতো দুর্বল লোকজন ভয় পাচ্ছে, যখন ভ্যাকসিনটা প্রথম আসবে যাদেরকে দেওয়ার কথা তারা পাবে, নাকি নানা ধরনের ক্ষমতার সাথে লোকজন তাদের নানা ধরনের ক্ষমতা এবং প্রভাব বিস্তার করে জি। সেগুলি নিজেরা মানে নিয়ে এই যে নেবে। টেবিলের এই নিচে ভয়টা- একটা আন্ডারহ্যান্ড ডিলিংস হবে কিনা সেরকম আশঙ্কা করছেন আপনি? আন্ডারহ্যান্ড না, ওভার টেবিলে ডিলিংস হবে, ক্ষমতার মানে সদম্ভ দর্বে, সেই ভয়ে কিন্তু মানুষজন মানে এখন থেকেই প্রস্তুত ক্ষমতাবানরাই করা। ভ্যাকসিন পাবে, যার দরকার সে নাও পেতে পারে, হ্যাঁ, এরকম একটি এরকম বিষয় একটা। রয়েছে। মুস্তাক ভাই যদি শেষ 1 মিনিট বলেন। আমি হ্যাঁ, সব প্রথমে মিলিয়ে- বিনীতভাবে একটা দ্বিমত করছি ডক্টর বাজার হক, আমাদের অগ্রজ, জি, যাদের অ্যান্টিবডি পাওয়া যাবে তাদেরকে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নেই, ডক্টর সমর্থন করেছে, এটা ঠিক না। কারণ যতগুলো কতদিন তার অ্যান্টিবডি থাকবে এটা কোনো, তিনি নিজেই বলেছেন এটা কোনো নিশ্চয়তা নেই। কাজে ভ্যাকসিনেশনের আগে অ্যান্টিবডি করে করে ভ্যাকসিন দেওয়া হবে, ধরনের কোনো স্ট্র্যাটেজি কেউ নেয়নি। কাজে সবাইকে ভ্যাকসিন দিতে হবে। হ্যাঁ, ক্লিনিক্যাল ট্রায়াল করবার সময় যাদের ভ্যাকসিন, যাদের অ্যান্টিবডি পজিটিভ তাদেরকে করা হচ্ছে না। আরেকটা বিষয় যে তিনি বলছেন যে সংখ্যার কথা, যে আমরা জানি না। আমি একটু উদাহরণ দিচ্ছি। জি, আমাদের যে পরিকল্পনা স্বাস্থ্য দপ্তর করেছে, প্রথম পর্যায়ে যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী 3,32,027, এই একটা সংখ্যা বলছি। দ্বিতীয় হচ্ছে যে যারা এর পরবর্তী পর্যায়ে যাবেন, যে প্রাইভেট ডাক্তাররা 6 লক্ষ। এইভাবে প্রত্যেকটা ক্যাটাগরিকে সংখ্যা 1,20,000 যারা অন্যান্য অ্যালাইড হেলথ ওয়ার্কার, যারা মাঠ কর্মী আছে ইত্যাদি। এভাবে আনুমানিক একটা সংখ্যা ধরে পুরো পরিকল্পনা করা হয়েছে। আমি বলছি না এই পরিকল্পনাটা ফাইনাল, এটা বাংলাদেশে আমাদের বলেছেন ইউকের ডক্টর আকরাম সাহেব, যে আমাদের ইপিআই যথেষ্ট অভিজ্ঞ। প্রফেসর বাজারুল হক তিনি নিজেও স্বাস্থ্য দপ্তরে কাজ করেছেন। একেবারে পুরো ছকটা আঁকা হয়েছে, তবে এই ছকটা অবশ্যই সংশোধিত হবে, অনেক যোগ বিয়োগ হবে। কতটা কোল্ড স্টোরেজ প্রয়োজন হবে, কত ঘনমিটার জায়গা প্রয়োজন হবে, কতজন ভ্যাকসিনেটর, 4 জন ভলান্টিয়ার, 2 জন ভ্যাকসিনেটর এক একটা দলে থাকবে, তারা প্রতিদিন কতটা ভ্যাকসিন দিতে পারবেন, এইসব পরিকল্পনাগুলো করা জি। হয়েছে। এগুলো বাংলাদেশের জন্য অনেক কোনো ধন্যবাদ। নতুন ডক্টর বিষয় সাইদুর নয়। রহমান, লাস্ট 1 মিনিট যদি বলেন, আমরা শেষ পর্যায়ে। আমি শুধু বলবো যে ভ্যাকসিনের বিষয়ে আলোচনা, যেহেতু ভ্যাকসিন একটা ন্যাশনালিজম আছে, এই পৃথিবী জোড়া যারা ভ্যাকসিন আবিষ্কার করে, গবেষণায় অংশ নেয়, তারা এটার মালিক মনে করে। আমি মনে করি বাংলাদেশের উচিত হবে এখন অতি দ্রুত পোটেনশিয়াল ক্যান্ডিডেট ভ্যাকসিন গুলো গবেষণায় অংশগ্রহণের মাধ্যমে অংশীদারিত্ব নিশ্চিত করা। মানে এই যে গ্লোবালি যে ন্যাশনালিজমটা আছে, বাংলাদেশ যেন দেখবেন, খেয়াল করবে, ভারত, ব্রাজিল, এমনকি সৌদি আরবের মতো দেশ, তারা ওই ন্যাশনালিজমের পার্ট হয়ে ভ্যাকসিনের অ্যাভেলেবিলিটি নিশ্চিত করেছে। অতএব এটা হচ্ছে নীতি নির্ধারকদের কাছে যে বাংলাদেশ যেন এই বিশ্বব্যাপী চলমান গবেষণায় অংশগ্রহণের মাধ্যমে তার অংশীদারিত্ব নিশ্চিত করে, জি। যার ফলে নাগরিকদের ভ্যাকসিন প্রাপ্যতা নিশ্চিত হবে। অনেক ধন্যবাদ প্রফেসর। আমি যাবো ডক্টর আকরাম, আপনি যদি বলেন লাস্ট 1 মিনিট।
আমার লাস্ট কথাটা হচ্ছে যে আমরা করোনা থেকে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছি, অনেক কিছু শিখেছি, গবেষণা যেটা কতটা জরুরি, এবং আমাদের নিজের দেশীয় কোম্পানিগুলো যারা সামনের দিকে এগিয়ে আসতে চায় তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়ার মাধ্যমে নিজের ভ্যাকসিন নিজে তৈরি করার একটা প্রচেষ্টা, এদিকেও আমাদেরকে আরো সচেষ্ট হতে হবে। আর একটা বললাম, বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু শুধুমাত্র যে অ্যাডিনোভাইরাস ভেক্টর বেস ভ্যাকসিনে আছে তা না, তারা কিন্তু সানোফির ভ্যাকসিন যেটা প্রোটিন বেস ভ্যাকসিন, সেটার কিন্তু ট্রায়ালের একটা হিসাব চিন্তা ভাবনা করছে এই ডিসেম্বরে অথবা আগামী জানুয়ারিতে। সো এটা যদি বাংলাদেশ ট্রায়াল করতে পারে, তাহলে ওই একইভাবে আমি প্রফেসর রহমানের সাথে স্যারের সাথে মিলে বলতে চাই যে এটা আমরা একটা নিজেদেরকে অন্তর্ভুক্তিকরণ করলাম যে আমরা তোমাদের এই ভ্যাকসিন ট্রায়ালের পার্ট। তখন কি হবে, বাংলাদেশ ক্যান প্রডিউস অর ম্যানুফ্যাকচার দ্যাট ভ্যাকসিন বাই টেকিং দ্য প্যাটেন্ট, যেমন ব্রাজিল করছে। সো এরকম ভাবে আমাদেরকে যদি আরো আগে আমরা যেতে পারতাম, আমরা যদি ভ্যাকসিনের ট্রায়াল আরো আগে শুরু করতে পারতাম, তাহলে এটা সবচেয়ে ভালো হতো। সেটা আমরা পিছায় গেছি, কিন্তু আগাচ্ছে কিন্তু বাংলাদেশ। সানোফির ভ্যাকসিনের যে ট্রায়াল হবে এটা কিন্তু পেপারে আসছে, এবং বিএসএমএমইউ এরা করবে। এটা খুবই একটা আশাব্যঞ্জক যে আমরা আবারও যে ভ্যাকসিনটা চয়েস করলাম সেটা এগেন আমাদের ইপিআই শিডিউলের সাথে এবং কোল্ড চেনের সাথে মানানসই। মানে এবং বাংলাদেশের একটা কোম্পানিও কিন্তু ভ্যাকসিন গ্লোব, আপনার নাম শুনেছেন, খুবই দুঃখজনক যে আসলে তারা আপনি দেখতে হবে মডার্না 3.5 বিলিয়ন ডলার তাদেরকে দেওয়া হয়েছে। মডার্নার কোনো শেয়ারই ছিল না 2012 এর আগে। এমন একটা কোম্পানিকে এমন ভাবে সাহায্য করলো যার নিজস্ব প্রোডাকশন চেইন নাই, মানে প্রোডাকশন পাইপলাইন নাই, লঞ্চা করবে তাদের ভ্যাকসিন। আমরা কেন পারলাম না? আমরা কেন অ্যান্টিবডি টেস্ট কিটটাকে আরো রিফাইন ইমপ্রুভমেন্ট করতে পারলাম না? আর একটা হচ্ছে যে আমাদের যে শুধু দেশীয় গভর্নমেন্টকে দোষ দিলে হবে না, যারা কোম্পানি তাদেরকেও বুঝতে হবে যে কিভাবে একাডেমিকদেরকে প্রথম থেকেই সাথে নেওয়া যায়। কেন ওই সব বিশেষ কোম্পানি কেন একাডেমিকদেরকে অন বোর্ডে নিল না প্রথম থেকেই নীতি নির্ধারণের জন্য? কেন তারা একজন একজন করে বলছে আমরা ডিসেম্বরে ভ্যাকসিন বাংলাদেশে দিয়ে দিব? এ ধরনের কথা বললে, আমি অনেক লেখালেখি করেছি এসব ব্যাপারে, একটা কোম্পানির সিইও যদি বলে যে ডিসেম্বরে আমরা 3টা ট্রায়াল করে ভ্যাকসিন নিয়ে আসবো, এটা কারেক্ট না। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদেরকে মোর প্র্যাগমেটিক হতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। এরকম একটা সাথে নিয়ে অতিমারি কিংবা মহামারীর সমস্যাকে এই ধরনের পলিটিক্যাল রেটোরিক্স দিয়ে আসলে মোকাবেলা করার যে চিন্তা, সেটা কখনোই ঠিক প্রমাণিত হবে না। ডক্টর হক যদি আপনি বলেন লাস্ট 1 মিনিট। ডক্টর মোজাহার, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই বলছি যে ভ্যাকসিন কিন্তু ঔষধ নয় করোনার, সুতরাং আমাদেরকে এই কথাটা সবাইকে, প্রতিটি মানুষকে মনে রাখতে হবে, 1 নম্বর। দ্বিতীয় কথা হলো স্বাস্থ্যবিধি মানার কোনো অল্টারনেটিভ নাই, আর রাষ্ট্রের এটা মানানোরও কোনো অল্টারনেটিভ নাই। সুতরাং আমাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হবে, রাষ্ট্র যারা মানে না তাদেরকে মানাতে হবে। তৃতীয় কথা আমি যেটা বলবো যে আমাদের ভ্যাকসিন তৈরিতে সক্ষম একটা ইনস্টিটিউট আছে, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ। এটা একটা সরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটাকে এখনই গড়ে তোলা উচিত, যে আগামী দিনগুলিতে আজকে আকরাম সাহেব যেটা আশা করছেন বা আমরা যেটা আশা করছি, আমরা মানে তার ঐতিহ্য এবং সক্ষমতাকে আবার রেস্টোর করতে হবে। অনেক ধন্যবাদ। ডক্টর লেনিন চৌধুরী যদি বলেন লাস্ট 1 মিনিট, আমরা শেষ করব অনুষ্ঠান। শেষ কথাটা হচ্ছে যে করোনার বিরুদ্ধে লড়াইটা জারি রাখতে হবে, একদিকে স্বাস্থ্যবিধি মানা সহ টেস্ট ইত্যাদি, অন্যদিকে ভ্যাকসিনের জন্য আমাদের কার্যক্রমটাকে চালু রাখা। আমি এখানে বলে রাখছি, আমাদের গ্লোব বায়োটেক যে ভ্যাকসিনটা করতে যাচ্ছে সেটা কিন্তু mRNA বেসড, তার মানে এটি ফাইজার মডার্নার মতো আর কি। যদি এই ক্ষেত্রে সরকার যে সহযোগিতার জন্য সম্প্রতি উদ্যোগটা নিয়েছে, এটি যদি সফল হয়, আমরা সম্ভবত ভ্যাকসিন তৈরির দিকে যেতে পারবো। কিন্তু আমরা একটা দ্বিধা দেখলাম যে আইসিডিডিআর এর সঙ্গে তাদের যে চুক্তি সেটা বাতিল হয়েছে। এই কোনো ইনসাইডার তথ্য আছে? কেন? কোনো ব্যাখ্যা কিন্তু আমরা আইসিডিডিআর থেকে পাইনি। আচ্ছা, বাতিল হয়েছে কারণ যদি ব্যাপারটা এমন দাঁড়ায় যে খুব দ্রুত ভ্যাকসিনগুলো বাইরে থেকে চলে আসে, ফলে ট্রায়ালটা তো আর দেওয়ার জন্য কোনো ভলান্টিয়ার্স পাওয়া যাবে না। তো এবং এটি একটি ব্যাপার, অর্থের একটি ব্যাপার আছে সম্ভবত, যেটি উল্লেখ করা হয়নি। সিনোভ্যাক ট্রায়ালটা বাতিল হওয়ার কোনো প্রভাব আছে কিনা আমি নিশ্চিত না, কিন্তু সেটি প্রশ্নবোধক হিসেবে থেকেই যাচ্ছে। অধ্যাপক সাইদুর রহমান, 30 সেকেন্ডস, আমরা শেষ করব। কিছু বলবার আছে কিনা? প্রশ্নটা বুঝতে পারিনি, আমরা 30 সেকেন্ড, আপনি আর কিছু যোগ করতে চান কিনা? আমরা শেষ করব। আমি একটি কথা বারবার বলবো যে 2022 সালের জানুয়ারি পর্যন্ত মাস্ক প্রতিটা মানুষকে পড়তে হবে, ভ্যাকসিন আসুক অথবা না আসুক। অনেক ধন্যবাদ 5 জনকে আসবার জন্য, কথা বলবার জন্য। সবাই ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সেভাবে মাস্ক ব্যবহার করুন।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.